করি, তারপরে এসিআই ফুডে জব করেছি, এরপরে ম্যাকডোনাল্ড গ্রুপ, এখন ব্রাকে আছি প্রায় 4 বছর ধরে। আর মাশাআল্লাহ স্যার। এডুকেশন নিলে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএমবিএ করেছি, আর আইসিএমবি তে ফেলো মেম্বার। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আজকে তো আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করতেছে, আসলে নলেজ শেয়ার করার চেষ্টা করতেছে। থ্যাংক ইউ স্যার, এটাই আমাদের আপনাদের দরকার স্যার। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করবো আমার ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো নিয়ে আসার জন্য, সাথে থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো নিয়ে এসে ক্লাসটাকে যতটুকু পারি, যদিও এটা লয়ের ক্লাস, থিওরিটিক্যাল সম্পূর্ণ, ফেস টু ফেস হতে পারলে খুব ভালো হতো, কারণ অনলাইনে আসলে খুব বেশি ইন্টারেক্টিভ করাটা খুব ডিফিকাল্ট। আর এই সিলেবাসটা তো আপনারা জানেন অনেক বড়, অনেক বড় সিলেবাস। তো যদি আমি একটু সিলেবাসের দিকে দেখি, এখানে আপনার তো এইটাতে কর্পোরেট ল আছে এবং বিজনেস ল আছে। তো বিজনেস হলে আপনাদের 40% মার্ক, কর্পোরেট লতে একটা বড় একটা ইয়ে আছে যে আপনার কোম্পানি অ্যাক্টসটা আছে, তাই না? আর আমার এখানে 4টা, যেটা বিজনেস ল এর ক্ষেত্রে 4টে ল এর কথা বলছি। একটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, আর নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, আর পার্টনারশিপ অ্যাক্ট 1932, আর লাস্টলি হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, লেবার অ্যাক্ট হচ্ছে 2006, যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2013 সালে। এই 4টে ল আমাকে 12টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে। সো আমি চেষ্টা করব যে, এবং এখানে যে সিলেবাসটা আমার সাথে শেয়ার করা হয়েছে, এই সিলেবাসে যেটা আছে, যে যে টপিকস গুলো কভার করা হয়েছে, আমাদের আইসিএমবি থেকেও সেটা বলছে যে সিলেবাসের টপিকস এর ভিতরেই আপনাদের কোশ্চেন করার একটা ইয়ে থাকবে, ইনস্ট্রাকশন থাকবে। তো আমি সিলেবাসটা এবং সাথে রিলেভেন্ট কিছু টপিকস আমি এর সাথে অ্যাড করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো আর কি, নলেজ শেয়ার করব। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের হচ্ছে শুরু করব হচ্ছে বিজনেস ল এর প্রথমটাই হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট। তো আমি চেষ্টা করব কন্ট্রাক্ট অ্যাক্টটা 3টা লেকচারে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আর পার্টনারশিপ অ্যাক্ট আর লেবার অ্যাক্টটা আমি চেষ্টা করব 4টে ক্লাস নেওয়ার জন্য, কারণ এটা আপনারা যখন প্র্যাকটিক্যাল ইয়েতে যাবেন দেখবেন যে লেবার অ্যাক্টের অনেক কিছু ক্লজ গুলো আপনাদের সাথে, যেহেতু আপনারা প্রফেশনাল বডিতে জয়েন করছেন, সো আপনারা অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আপনার লেবার অ্যাক্টের সম্পর্কে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আপনারা ফেস করবেন। যেহেতু আপনারা ম্যানেজমেন্টে থাকবেন, প্রফেশনাল যদি কোয়ালিফিকেশন করেন এবং নাও করেন এই প্রফেশনে, একটা সময় ডেফিনেটলি একটা ম্যানেজমেন্টে পার্ট হবেন। সেই ক্ষেত্রে আপনাদের ডিসিশন মেকিং এ বা ম্যানেজমেন্ট যখন কনভারসেশন হবে বা যে কোনো কাজে আপনাদের এটা কিন্তু সহযোগিতা করবে আর কি। ঠিক আছে? আমি বেস লাইনটা হচ্ছে আমাদের আইসিএমইবি যে স্টাডি ম্যানুয়াল আছে, ওটাকে বেস লাইন ধরে আমি আমার ডিসকাশন গুলো কন্টিনিউ করব। সো ফার্স্ট যেটা আছে আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে যে কন্ট্রাক্ট অ্যাক্টটা আছে, সেটা দিয়ে আজকে ক্লাস আমি স্টার্ট করব। ঠিক আছে? সো এইখানে আপনার বাই হেডলাইন দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট অ্যাক্ট। সো কে একজন বলতে পারবেন কি আসলে কন্ট্রাক্ট বলতে আমরা নর্মালি কি বুঝি? স্যার, মানে কোনো চুক্তি যদি আইনের মাধ্যমে যেটা কি বলে ইমপ্লিমেন্ট করা হবে, ইনফোর্সেবল বাই ল। আচ্ছা, আচ্ছা, মানে আমরা নর্মালি, হ্যাঁ আপনি একটা মোটামুটি হয়েছে। আইনের ডেফিনেটলি, যেহেতু আমরা আইনের বিষয় পড়তেছি, মানে ল পড়তেছি, ডেফিনেটলি এখানে ল এর একটা এনফোর্সেবল অবশ্যই থাকতে হবে। বাট নর্মালি কন্ট্রাক্ট বলতে যেটা আমরা হচ্ছে, কন্ট্রাক্টে দুটো পার্টি থাকবে ডেফিনেটলি। দুই পক্ষের মধ্যে চুক্তি হ্যাঁ, দুই পক্ষের মধ্যে একটা কোনো বোঝাপড়া। কিছু করা হতে পারে অথবা নাও করা হতে পারে, তাই না? যেমন করা বলতে, যেমন আমার আইসিএমবি কিন্তু এখন অনেকগুলো ইনস্টিটিউটের সাথে কিন্তু একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করতেছে। ঠিক আছে? যেমন ইন্টারন্যাশনাল বডি এসিসি এর সাথে করতেছে, সীমার সাথে করছে, তারপরে যদি লোকাল ইয়ে বলি ঢাকা ইউনিভার্সিটি, ইউআইইউ, এরকম অনেকগুলো ইনস্টিটিউটের সাথে কিন্তু কি আমাদের এক্সেমশন বা কিছু ফ্যাসিলিটি নিয়ে কিন্তু আমাদের একটা কন্ট্রাক্ট হচ্ছে।
আবার ইন্টারন্যাশনালি যেমন যদি বলি এটা হচ্ছে করা, আর যদি ইন্টারন্যাশনালি যদি বলি, যেমন যদি একদম প্র্যাকটিক্যালি এখন রিসেন্ট সময় বলি, তাহলে আপনারা দেখবেন যে ইসরায়েল হামাসের যে যুদ্ধটা হচ্ছে, এখানে কিন্তু যুদ্ধ বিরতি থাকার জন্য একটা কন্ট্যাক্ট করতেছে। তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু বিরতি থাকার জন্য কন্ট্যাক্ট করতেছে। কন্ট্যাক্ট মানে যে কোনো কিছু করা সেটা না, এটা কোনো করা মানে টু ডু সামথিং অর নট টু ডু সামথিং হতে পারে। তো দুটো পার্সপেক্টিভেই কিন্তু আমাদের কন্ট্যাক্টটা আসতে পারে। সেইটা হচ্ছে জেনারেল কথা। এখন আইনের ভাষায়, আমাদের যে আইনটা পড়তেছি, আইনের ভাষায় কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 যে কন্ট্রাক্ট অ্যাক্টের কথা বলছি, সেখানে কি বলছে এবং এর ভিতরে কি কনসিডারেশন গুলো আসবে, কোন কোনগুলো কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে কাভার করবে, বা কন্ট্রাক্ট হতে গেলে কোন কোন এরিয়া আমাদের আসবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। যে প্রথমে আমাদের যদি কোনো, আপনারা জানেন যে যে কোনো ল এর প্রথম যে সেকশন থাকে, সেকশন 1 থাকে হচ্ছে আপনার টাইটেল অফ দা ল। সেটা কোম্পানি অ্যাক্ট হতে পারে, বা এনবিআর এর যে ভ্যাট ট্যাক্স হতে পারে, ট্যাক্সের হতে পারে, বা এই যে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট বলতে সেটা হতে পারে। সো সেকশন 1 অলওয়েজ থাকে হচ্ছে আপনার টাইটেল অফ দা ল। এরপরে সেকশন 2 তে আসে, প্রত্যেকটা ল এর সেকশন 2 তে আসে হচ্ছে আমাদের রিলেটেড ডেফিনেশন গুলো আসে। মানে এই যখন কোনো ল নিয়ে আলোচনা হয়, এই আলোচনাতে যে রিলেভেন্ট যতগুলো টার্মস থাকবে, সেই টার্মস এর ডেফিনেশন গুলো থাকে সাথে। তো এইখানে কিছু কথা বলছে, আমরা ডেফিনেশন গুলো একটু দেখি কি বলেছে। আমার কথা তো শোনা যাচ্ছে স্পষ্ট না সবার কাছে? বোঝা যাচ্ছে কথা? জি স্যার, জি স্যার। বোঝা যাচ্ছে ক্লিয়ার। ও, থ্যাংক ইউ। স্যার একটু বড় করে নেন স্যার, স্ক্রিনটা একটু ছোট হয়ে গেছে। ওকে, এখন কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো আমাদের সেকশন 2 তে যেটা কন্ট্রাক্ট একটা 1872 যে লয়ের কথা বলা হচ্ছে, অ্যাক্টের কথা বলা হচ্ছে, সেখানে কিছু ডেফিনেশনের কথা বলা হচ্ছে। সেকশন 2 কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 defines the following words and expression that are used in the following specific senses unless contrary meaning appears from the context. একে কি বলছে, যেমন when one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of that order of such an act or abstain, he is said to make a proposal. আর প্রপোজাল ইজ অলসো নোন অ্যাজ অফার। তার মানে এখানে যেটা বলতেছে, একে যেটা বলছে যে আমাদের যখন একজন মানুষ অথবা একাধিক মানুষ হতে পারে, যে আর একজনের কাছে যদি কোনো কিছু করা হতে পারে, টু ডু সামথিং অর নট টু ডু সামথিং, সেই ধরনের যদি ভিউ প্রকাশ করে, প্রথমে যেটা বলে সেটাকে বলা হয় সাধারণত একটা প্রপোজাল দিচ্ছে। প্রথমে হচ্ছে প্রপোজাল দিবে, সেই প্রপোজালকে আপনারা আবার বলতে পারবেন যে এটা একটা অফার, অফারও বলা যেতে পারে আর একটা টার্মসে। ঠিক আছে, তারপরে একটা হচ্ছে আমার প্রথমে কন্ট্যাক্ট হতে গেলে কি হবে, একজন একটা অফার স্যার দিবে যে আমি এটা করতে স্যার চাচ্ছি। স্যার কাইন্ডলি আরেকটু জুম করলে সুবিধা হবে স্যার, ওকে, মোবাইলে দেখতেছেন তো? ঠিক আছে, ঠিক আছে। এখন জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। সো প্রথমে হচ্ছে কি, সো আমাদের প্রথমে আমরা পড়তেছি কি, আমরা হচ্ছে প্রপোজাল দেখতেছি, যেটা আমরাকে আরেকটা ভাষা বলতেছি অফার। হ্যাঁ, সো প্রথমে হচ্ছে যে কোনো এক কেউ যদি কোনো একটা টপিকসে যদি বলে যে আমরা এটা ওয়ান্ট টু ডু সামথিং অর নট টু ডু সামথিং, এই যে প্রথমে যে ক্লজটা দিচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রথমে অফার বা প্রপোজাল। The person to whom the proposal is made, হ্যাঁ, the proposal is said to be accepted যখন signifies the assent that, যখন একটা প্রপোজাল দিল এবং সে সেটা একসেপ্ট করলো, হ্যাঁ, সে সেটা জানলো, বা সে যখন একসেপ্ট করলো, তার সম্মতি আসলো, তখন সে বলছে it is said to be accepted। যখন আমার একসেপ্টেড হয়ে যাচ্ছে, তখন it becomes a promise। আর আমরা কি কর্পোরেট লাইফে দিয়ে কি দেখে দেখে যখন আমরা প্রোডাক্ট পারচেস করি, তখন তারা কি করে, প্রথমে একটা আমাদের কোটেশন দেয়, তাই না, বা পিআই বা কোটেশন দেয়। কোটেশন দেওয়ার পরে আমরা যখন তাদেরকে, আমরা টার্মস এন্ড কন্ডিশন দেখে যখন তাদেরকে একটা পিও দিচ্ছি, মানে পার্সেস অর্ডার দিচ্ছি, যখন আমরা প্র্যাকটিক্যাল লিখে দিয়ে দেখেন, পার্সেস অর্ডার যখন দিচ্ছি এবং সে তখন একসেপ্ট করতেছে,
মানে প্রথমটা ছিল অফার। কোটেশন মানে হচ্ছে কি, যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি তখন তারা একটা কোটেশন নিই আমরা সাধারণত, যে আপনি আমাকে আমরা এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি, দিস ইজ দ্য স্পেসিফিকেশন, সো গিভ মি দ্য অফার। তখন তারা কি করে, আমাদেরকে একটা অফার দেয়, যেটা আমরা বলি হচ্ছে কোটেশন। বা যদি আহ, আহ, বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাই, তাহলে দ্যাট উইল বি দ্য প্রোফার্মা ইনভয়েস, পিআই বলি আমরা। এরপরে যখন আমরা ওইটা যদি এগ্রি করি, তখন আমরা কি করতেছি, সেটা পিও দিচ্ছি, পার্সেস অর্ডার দিচ্ছি, এবং সে পার্সেস অর্ডার দিলে সে আবার একসেপ্ট করতেছে যে আমি এটা। যখন সে একসেপ্ট করতেছে, তখন হয়ে যাবে দিস ইজ ব্যাক প্রোমাইস, তখন এটা কিন্তু এনফোর্সেবল হয়ে যাবে। তার মানে আমরা বিটা বুঝলাম, মানে প্রোমাইসটা বুঝলাম। সিতে বুঝলেন, দ্য পার্সন মেকিং দ্য প্রপোজাল ইজ কল্ড দ্য প্রোমাইজার, মানে যে হচ্ছে প্রপোজাল দিচ্ছে তাকে আমরা বলতেছি প্রোমাইজার বলতেছি, হ্যাঁ, যে সে প্রমিস করছে। আর যে হচ্ছে দ্য পার্সন একসেপ্টিং দ্য প্রপোজাল, যে আমাকে এই প্রপোজাল একসেপ্ট করতেছে, তার মানে সে হচ্ছে প্রোমাইজি। তার মানে আমাদের দুইটা পার্টি থাকছে, একটা হচ্ছে প্রোমাইজার আর একটা হচ্ছে যে প্রোমাইজি। প্রোমাইজিটাকে, যে হচ্ছে আমার একসেপ্ট করতেছে প্রপোজাল, আর যে প্রপোজাল দিচ্ছে তাদেরকে আমি বলবো প্রোমাইজার। তার মানে এই কন্ট্রাক্ট হইতে গেলে প্রোমাইজার এবং প্রোমাইজির মধ্যে একটা কোনো একটা লিগাল ইস্যুতে যখন তারা কনসেনসাসে পৌঁছাচ্ছে, তখন সেটা আমার কিন্তু কন্ট্রাক্ট হবে। তার মানে আমার দুটো পার্টি হচ্ছে, প্রথম হচ্ছে আমার প্রথমে যখন অফার দিচ্ছে সেটাকে প্রপোজাল বলতেছি, প্রপোজাল যখন সে একসেপ্ট করতেছে তখন সেটা আমি প্রোমাইজ বলতেছি। আর দুটো পার্টির মধ্যে যখন হচ্ছে তখন আমরা একজনকে বলতেছি প্রোমাইজার আর একজন হচ্ছে প্রোমাইজি। ঠিক আছে, টার্মস গুলা। When at the desire of the promisor or any other person has done or abstained from doing or does or abstain from doing or program to do or to abstain from doing something, such act or abstain or promise is called consideration. এখানে বলছে যে এখানে একটা টার্মস ইউজ করতেছে, কনসিডারেশন। সো দুটো পার্টি যখন কি হচ্ছে, একজন হচ্ছে প্রোমাইজার থাকতেছে, একজন প্রোমাইজার থাকতেছে। সো তারা যখন এগ্রিমেন্টে কন্ট্রাক্টে আসতেছে, ডেফিনেটলি কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য করতেছে, তাই না? এই যে পারপোজটা হচ্ছে, এই তখন কোন একটা কনসিডারেশন থাকবে। কনসিডারেশন হচ্ছে হয়তো আইদার টাকা থাকবে, যে কোন সে একটা ল্যান্ডের জন্য সে ইয়ে করলো, বা আমরা যেমন কর্পোরেট বলতেছি, আমরা কি কোনো প্রোডাক্ট ডেলিভারির জন্য করতেছি। সো যে সাপ্লাই দিবে সে টাকা পাবে, যে হচ্ছে যাকে ডেলিভারি করবে সে হচ্ছে প্রোডাক্ট পাবে। তার মানে এখানে কনসিডারেশন হচ্ছে কি, প্রোডাক্ট অ্যান্ড মানি দুজনের দিক থেকে। সো অবশ্যই কোন একটা কনসিডারেশন থাকতে হবে যদি আমার কন্ট্যাক্ট হইতে হতে। ঠিক আছে, তারপরে এভরি প্রোমাইজ আর এভরি সেট অফ প্রোমাইজেস ফর্মিং দ্য কনসিডারেশন অফ ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। যখন আমাদের এই যে বাই কনসিডারেশন কোনো কিছু করার জন্য থাকে, তখন আমাদের কি হচ্ছে, তখন আমার এগ্রিমেন্ট আসতেছে। তার মানে আমার দেখেন, আমাদের প্রথম হচ্ছে প্রপোজাল দিচ্ছে আমি, সেটা একসেপ্টেড হচ্ছে, দুটো পার্টি থাকছে, পার্টি কোনো কিছু বিনিময়ে কিন্তু একটা কন্ট্রাক্টে আসতেছে। যদি তখন কনসিডারেশন থাকে, তাহলে তখন আমরা বলতেছি এটা একটা এগ্রিমেন্ট হচ্ছে। Promises which form the consideration or part of the consideration for each other are called reciprocal promise. তো আমার রিসিপ্রোকাল প্রোমাইস বলতে বলতেছে যে একজন, মানে দুটো পার্টির ডেফিনেটলি একটা উইন উইন সিচুয়েশন থাকবে। যেমন আমি বললাম প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে, প্রোডাক্ট পার্সেসের ক্ষেত্রে কি একজন টাকা পাবে যে ডেলিভারি করবে, আর একজনকে টাকা যে পেমেন্ট করবে সে প্রোডাক্ট পাবে। তাহলে মানে কি, রিসিপ্রোকাল প্রোমাইস কিন্তু হচ্ছে দুইটা পার্টির মধ্যে, উইন উইন সিচুয়েশনের মধ্যে। সেটা আপনি যে কোনো ক্ষেত্রে বলেন, যেমন আইসিএমই যখন করতেছে কোনো একটা ইউনিভার্সিটির সাথে বা কোনো কলেজের সাথে, তখন বলতেছে আপনি যদি ভর্তি হন তাহলে কি হচ্ছে, আপনি এতটা সাবজেক্ট এক্সেপশন পাবেন। তার মানে একদিকে সেই স্টুডেন্ট পাচ্ছে এক্সামিশনের জন্য, আর যে স্টুডেন্ট সে ভর্তি হচ্ছে সে কিন্তু একটা সাবজেক্টের এক্সামিশন পাচ্ছে। সো এখানে একটা উইন উইন সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। লাস্টে এইখানে যেটা কথা বলছে, জিতে যে কথা বলছে, অ্যান এগ্রিমেন্ট, তার মানে আমাদের একটা রিসিপ্রোকাল প্রোমাইস হলো, অ্যান এগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড। অর্থাৎ এগ্রিমেন্ট হইতে গেলে অবশ্যই এনফোর্সেবল বাই ল হতে হবে। ইফ ইট ইজ নট এনফোর্সেবল বাই ল, ইট উইল নট বি অ্যান এগ্রিমেন্ট। সো আইন, যেমন আমার এখন ইলিগাল গুডস বা স্মাগলিং হইতে পারে, বা হোয়াট এভার ইট ইজ, যেটি হুইচ ইজ নট পারমিটেড অ্যাজ পার ল, তাহলে কিন্তু সেটা এগ্রিমেন্ট হবে না। আমাকে 10টা সেকেন্ড সময় দেবেন।
সরি, একটু ব্রেকের জন্য। সো আমি বললাম কি যে an agreement not enforceable by law is said to be void। তার মানে আমরা যখন কোনো কন্ট্রাক্ট করব তখন ডেফিনেটলি কোনো লিগাল প্রোডাক্ট বা লিগাল পারপোজ নিয়ে কিন্তু আমরা এগ্রিমেন্ট করবো। হ্যাঁ, সো এইসে যখন বলতেছে আমাদের an agreement enforceable by law is a contract, তার মানে আমাদের এগ্রিমেন্ট হচ্ছে যেটা আমি অনেকগুলো কথা বললাম, কোনো টু ডু আর নট টু ডু সামথিং, তারপরে এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল ইজ কল্ড কন্ট্রাক্ট। ঠিক আছে, সো এই আইতে বলতেছেন এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল at the option of one or more of the parties thereto but not at the option of the other or others is a voidable contract। তার মানে দুটো পার্টির মধ্যে এখানে কি বলছে, যদি আমার আইনের দ্বারা এনফোর্সেবল না হয় বা যদি এমন কোনো শর্ত দিয়ে থাকে যে শর্তটা এখানে পূরণ করা সম্ভব না, তাহলে সেটা হবে কি আমাদের ভয়েডেবল কন্ট্রাক্ট হবে। আর ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্টটা কি, যে ভয়েড হচ্ছে যে একেবারে এটা কোনোভাবেই মানে নট লিগাল, যেমন আমি বললাম স্মাগলিং বললাম, হ্যাঁ, যেটা আমাদের দেশে প্রচলিত আইনে কি যেটা করা সম্ভব না বা করা করা যাবে না। আর ভয়েডেবল হচ্ছে যে কোনো একটা শর্ত যদি শর্ত পূরণ না করে, হ্যাঁ, এটা ভয়েড, মানে এটা মানে এটা কন্ট্রাক্ট, কিন্তু কিছু পার্সপেক্টিভে কোনো একটা শর্ত সাপেক্ষে এটা হচ্ছে ভয়েডেবল হয়ে যাবে। সেবার আমার কনসিডারেশন গুলো আমার ঠিক মতো দিল না বা টাইম ল্যাপস হয়ে গেল, যে আমার নির্দিষ্ট সময়ের জন্য আমি দিলাম, একটা কন্ট্রাক্ট হলো 3 মাসের জন্য, 3 মাস যদি অতিক্রম হয়ে যায় তাহলে সেটা আবার ভয়েডেবল হয়ে যাবে, এনফোর্সেবল হবে না, সেরকম ধরনের কোনো শর্ত থাকে। তারপরে a contract which ceases to be enforceable by law becomes void when it ceases to be enforceable। যদি এনফোর্সেবল করা না যায় বা এনফোর্সেবল করা যায় আইনে যদি বলে যে দিস ইজ নট এনফোর্সেবল বাই ল, তখন সেটা আবার কি হবে, a contract which ceases to be enforceable by law becomes void, তখন সেটা আবার ভয়েড হয়ে যাবে যদি আমার সেটা আইনে যদি আমি এটা প্রয়োগ করতে না পারি বা আইনের চোখে যদি আমার এটা ভয়েড মানে লিগাল না হয়ে থাকে, তাহলে সেটা আবার কি হবে, ভয়েড হয়ে যাবে। সো দিস ইজ দা আমার ইনিশিয়াল টার্মস যেটা আমাকে জানতে হবে আর কি কন্ট্রাক্টের জন্য। সো এটা হচ্ছে আমরা জেনারেল যে আমরা কন্ট্যাক্ট করতে যে, আর দুইয়ে যেটা বলতেছিলাম ডেফিনেশনে, যে এখন হচ্ছে মেইন ডেফিনেশন যেটা বলতেছে যে কন্ট্রাক্ট কি, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কল্ড কন্ট্রাক্ট। হ্যাঁ, সো আমরা তো জানলামই সেকশনে যে 2 এ যে আমাদের এন এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল ইজ কল্ড কন্ট্রাক্ট। সো এই যে কন্ট্রাক্ট হচ্ছে, এই কন্ট্রাক্ট হইতে গেলে আমাদের কয়টা এসেনশিয়াল হচ্ছে, একটা ভ্যালিড কন্ট্রাক্ট হইতে গেলে আমার এসেনশিয়াল কিছু কম্পোনেন্ট লাগবে। আমি এখন পড়বো হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট, যেটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হইতে গেলে কি কি লাগবে। সো আমাদের 10টা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট লাগবে যেটা একটা কন্ট্রাক্ট হইতে গেলে। ঠিক আছে, তো তার মধ্যে প্রথমে বলতেছে যে প্রপার অফার থাকবে and its proper acceptance। সেকেন্ড বলতেছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ, ফ্রি কনসেন্ট, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, লফুল কনসিডারেশন and lawful object, তারপর এগ্রিমেন্ট নট এক্সপ্রেস ডিক্লেয়ার্ড ভয়েড, সার্টেনটি অফ মিনিং, পসিবিলিটি অফ পারফরমেন্স এন্ড লিগাল ফর্মালিটিস। এই 10টা পয়েন্টটা আমি আস্তে আস্তে করে এখানে আপনাদের ডেসক্রাইব করবো। ঠিক আছে, সো আমার কথা কি বোঝা যাচ্ছে তো এখনো পর্যন্ত? জি স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, যদি কোনো জায়গায় ক্লিয়ার না হয় আমাকে প্রশ্ন করেন কিন্তু টিপে, হ্যাঁ। সো প্রথমে আমি কি বললাম, বললাম যে যে কন্ট্রাক্ট হতে গেলে আমাদের এসেনশিয়াল যে কম্পোনেন্ট গুলো লাগে, তার প্রথমে হচ্ছে যে আপনার প্রপার অফার অ্যান্ড শেষ প্রপার একসেপ্টেন্স। তার মানে প্রপার অফার থাকতে হবে না, একসেপ্টেন্স থাকতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি দেখলাম হচ্ছে the agreement of an contract begins with the offer and concludes by an absolute and unconditional acceptance। মানে একটা কন্ট্রাক্ট হতে গেলে প্রথমে কি আমার অফার, আমি বললাম যে প্রথমে আমার একটা অফার থাকবে, হ্যাঁ? তারপর হচ্ছে একজন অফার দিবে আর একজন হচ্ছে একসেপ্টেন্স করবে। তার মানে এখানে
অ্যাটলিস্ট 2 পার্টিস থাকবে, একজন অফার দেবে আর একজন হচ্ছে একসেপ্টেন্স করবে। তাহলে যদি এটা ভ্যালিড অফার হতে হয়, আর তাহলে কি কি মানে শর্তগুলো থাকবে? সো an offer is valid if it is intended to create legal relationship. So অবশ্যই আমাদের রিলেশনশিপটা হতে লিগাল। the terms and are certain and ambiguous, মানে আমি যে টার্মস গুলো দিব সেগুলো যেন পারফর্ম যোগ্য হয়। কোনো ভেগ বা কোনো অসম্ভব কোনো কিছুর জন্য কিন্তু আমরা কোনো কন্ট্রাক্ট যদি হয়, কোনো অফার হয়, তাহলে সেটা কিন্তু হবে না। ইট ইজ কমিউনিকেট টু দ্য পার্সন টু হুম ইট ইজ মেড, এবং ডেফিনেটলি যেহেতু কিন্তু দুটো পার্টি থাকবে, সো অফারটা মাস্ট বি কমিউনিকেট টু দ্য আদার পার্সন, দুটো পার্টি যেতে থাকবে এখানে। হ্যাঁ, তাহলে আমাদের বললাম কি, একটা ভ্যালিড অফার হতে গেলে আমার 3টে শর্ত থাকবে। একটা হচ্ছে লিগাল রিলেশনশিপ থাকতে হবে, এবং এটা মাস্ট বি সার্টেন অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস হতে হবে, অস্পষ্ট থাকা যাবে না। অ্যান্ড ইট ইজ কমিউনিকেট টু দ্য পার্সন টু হুম ইট ইজ মেড, এবং এটা প্রপারলি কমিউনিকেটেড করতে হবে। তাহলে আমি 3টা জিনিস দেখলাম, লিগাল রিলেশনশিপ, সার্টেনটি, আর হচ্ছে এখানে কোনো আনঅ্যাম্বিগুয়াস থাকতে পারবে না। সেকেন্ড, যেহেতু অফার বলতেছেন একসেপ্টেন্স, তাহলে একটা ভয়েড মানে ভ্যালিড একসেপ্টেন্স হইতে গেলে তাহলে কি কি লাগবে আমার? একসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। মানে আনকোয়ালিফাইড মানে একসেপ্টেন্স হইতে হবে কোনো শর্ত সাপেক্ষ হইতে হবে, একদম শর্তহীন হইতে হবে, যে আমি সবকিছু মেনে আমি একসেপ্ট করলাম। যেমন আপনাদের কারো জানি জানি না ইয়ে আছে কিনা, যেমন যদি ল্যান্ড যখন সেল হয়, যে বিক্রেতা একজন তো কেনে আর একজন বিক্রি করে, তো ওখানে কিন্তু একটা আপনার কন্ট্রাক্ট হচ্ছে, তাই না? তো তখন কিন্তু যে যখন ল্যান্ডটা সেল করে, তখন সে নিচে থাকে আমি সমস্ত কিছু সজ্ঞানে, স্ব ইচ্ছায় এবং টাকা বুঝে পায় আমি জমি বিক্রি করলাম, এ কিন্তু বলে দিচ্ছে, মানে একেবারে মানে শর্তহীন সুস্থ মস্তিষ্কে আমি জমি বিক্রি করলাম। সো ওখানেও আহ যখন কোনো কন্ট্রাক্ট হয়, তখন কিন্তু লাস্টে একটা কন্ট্রাক্ট করে আমি উপরোক্ত ক্লজ গুলো বুঝে মানে সম্পূর্ণ শর্তগুলো একসেপ্ট করলাম। তারপরে কি, ইট মাস্ট বি মেড ইন এ স্যার এই যে প্রেসক্রাইবড ফর্ম। আনকোয়ালিফাইড বলতে কি বোঝাচ্ছে স্যার? আনকোয়ালিফাইড, আনকোয়ালিফাইড মানে শর্তবিহীন, আচ্ছা আচ্ছা কোনো শর্ত থাকবে না, যে আমি একসেপ্ট করলাম, যে আমি বলবো না যে আমি এইটা হইলে তারপর আমি এটা দিই। সো সর্বসম্মতি কমবে, মানে একেবারে কোনো শর্ত বাদে আমি এটা সম্পূর্ণভাবে মেনে যা, সেটা হচ্ছে আনকোয়ালিফাইড। ঠিক আছে। ঠিক আছে, তারপরে অবশ্যই একসেপ্ট হতে হবে, প্রেসক্রাইবড ম্যানার হইতে হবে, কারণ প্রত্যেকটা এক এক ধরনের কন্ট্রাক্টের কিন্তু এক এক ধরনের প্রেসক্রাইবড ফর্ম থাকে। ঠিক আছে, ব্যাংকের জন্য যে কন্ট্রাক্ট করে তার একটা ধরনের ফর্ম, নর্মাল ল্যান্ড কেনা বেচা এখানে এক ধরনের ফর্ম, যদি আইসিএম, তার মানে কি একটা প্রেসক্রাইবড ম্যানার থাকতে হবে, প্রেসক্রাইবড ফর্ম থাকবে, যে ফর্মে আপনি কন্ট্রাক্ট গুলো করবেন। ইট মাস্ট বি কমিউনিকেটেড বাই অ্যান অথরাইজড পারসন বিফোর ইট ইজ ল্যাপস। এবং আপনি দেখবেন যে যখন কোনো কন্ট্রাক্ট হয়, তখন কিন্তু একটা অথরাইজড পারসন দ্বারা এটা কিন্তু একসেপ্ট করে। যেমন ধরো সেপার একটা আপনি কোনো এগ্রিমেন্ট করলেন, একটা অফিসার কি সেই এক কোম্পানি পার্টিকে অফিসাররা সাইন করে? ডেফিনেটলি একটা আইদার ডিপার্টমেন্টাল হেড অথবা সিইও বা এমডি, এরা কিন্তু একটা এগ্রিমেন্টের সিগনেচার করে। বাট ডিপেন্ড করে যে আসলে আহ, আবার অফিসারও হতে পারে যদি কোম্পানি তার অফিসারকে সেই ক্ষমতা দিয়ে থাকে। সেপর আপনার অফিসারও হতে পারে, মানে অথরাইজড পার্সন হইতে হবে, সেটা আপনার অফিসার থেকে শুরু করে এমডি, সাধারণত সিনিয়র লেভেলে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু অফিসাররাও কিন্তু লিগাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। যেমন আমরা বলে দিচ্ছি যে কোনো যখন আমরা প্রোডাক্ট কিনতেছি, প্র্যাকটিক্যালি দেখেন, কোনো যখন প্রোডাক্টটা কিনতেছি, তখন আমরা কোটেশন নিচ্ছি। কোটেশন নিয়ে যেমন ব্রাকে মিনিমাম তিনটা কোটেশন নেওয়া লাগে কোনো প্রোডাক্ট কিনতে গেলে। তারপর একটা তারা সিএস করতেছে, মানে কম্পারেটিভ স্টেটমেন্ট করতেছে, যে কোনটা দাম কম বা কোয়ালিটি সবকিছু মিলে সিএস করতেছে। সিএস করার পরে, কম্পারেটিভ স্টেটমেন্ট করার পরে, যেটা বেস্ট মনে হচ্ছে সে কিন্তু তার সিনিয়র দ্বারা বা ডিপার্টমেন্টাল হেড দ্বারা বা টেবিল অফ অথরিটি, যার অ্যাপ্রুভাল অথরিটি আছে, সে তখন এটা অ্যাপ্রুভ করে দিল, ঠিক আছে আপনি অমকের কাছ থেকে প্রোডাক্টটা কেনেন। তখন ওই যে অ্যাপ্রুভাল দিলে, অ্যাপ্রুভালের বেস করে কিন্তু অফিসার কি করতেছে বা রেসপেক্টিভ যাকে বলা হচ্ছে, সে তাকে একটা পারচেস অর্ডার দিল, পিও দিয়ে দিল। তার মানে কি, অথরাইজড পার্সন কিন্তু ওই যে পিও দেওয়ার অথরাইজড পার্সন হচ্ছে কিন্তু অফিসারও হতে পারে।
সো ইট ডিপেন্ডস যে আপনার কি হবে অর্গানাইজেশন, এবং এটা আপনার মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য যে এই কাজটা করার জন্য হুইল বি দ্য অথরাইজড পারসন। সো একসেপ্টেন্স মাস্ট বি ডান বাই অ্যান অথরাইজড পারসন আর কি। বোঝা গেছে? ইয়েস স্যার। বিফোর ইটস ল্যাবস বলতে কি এটা? বিফোর ইট ল্যাপস বলতে বলছে যে কোনো এগ্রিমেন্টে আপনাকে একসেপ্টেন্স করতে হবে হচ্ছে যে একটা প্রত্যেকটা কন্ট্রাক্টের কিন্তু একটা টাইম থাকে, ডেফিনেট টাইম নিয়ে হয় যে এটা 3 মাসের জন্য। যেমন যদি প্রোডাক্ট ডেলিভারি কথা বলি তাহলে বলে দেয় যে আপনাকে ধরেন এখন বা হচ্ছে মে, আপনাকে বলে দিল যে এই প্রোডাক্টটা জুনের 15 তারিখের মধ্যে আপনাকে ডেলিভারি করতে হবে। তার মানে আপনাকে টাইম পিরিয়ডটা কি জুনের 15, বা এই কন্ট্রাক্টটা 1 বছরের জন্য বলবো বা 3 মাসের জন্য বলবো। সো আমাকে একসেপ্টেন্সটা অবশ্যই হতে হবে যে সময়টা বলতেছে যে তার সময়টা অতিক্রম করার পরে কিন্তু তখন আর একসেপ্টেন্স করার ইয়ে নেই। সে যখন অফার করতেছে, যদি আপনি একটা পিও দেখেন, পার্সেস অর্ডার দেন বা পিও বলতে সরি একটা কোটেশন দেয়, কোটেশন নিচে লেখা থাকে দেখবেন যে এই অফারটা 7 দিনের জন্য ভ্যালিড, ঠিক আছে, বা এটা 1 মাসের জন্য ভ্যালিড, এই প্রাইসটা 1 মাসের জন্য ভ্যালিড, কিন্তু 1 মাসের পরে দিয়ে কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো যখন সে একটা অফার দিচ্ছে সে কিন্তু একটা নিচে টাইম লাইন বলে দিচ্ছে যে এই অফারটা বা এই এটা কত দিনের জন্য ভ্যালিড। তবে আপনাকে কিন্তু একসেপ্টেন্স বা পিওটা ওই ডেডলাইনের আগে আপনাকে ইস্যু করতে হবে, নট আফটার দ্যাট, তাই না? জি স্যার। জেনারেল অফার থাকে না আমাদের, জেনারেল অফার হচ্ছে যে আপনি যদি সুপার শপে যান, সুপার শপে বলে যে 30 তারিখে ঈদের চাঁদ রাত পর্যন্ত এই অফারটা আছে। সো আপনি চাঁদ রাতের যদি পরে যান তাহলে কিন্তু আপনি পুরোটা কিনতে পারবেন ওই প্রাইসে, তখন আপনার রেগুলার প্রাইসে কিনতে হবে। সো অফারটা স্পেসিফিক হতে পারে, জেনারেল অফারও হতে পারে। জেনারেল অফারটা যেমন আপনার স্বপ্নতে বা আগোরাতে বা যে কোনো সুপার শপে যেমন আর কিছু ছাড় দেয় বা কোনো বুটিক শপ যখন ছাড় দেয়, এটাও কিন্তু এক ধরনের অফার যে আপনারা এই তারিখে কিনলে বা এত টাকার উপরে কিনলে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। সো দিস ইজ অলসো অ্যান অফার। আপনি যদি শর্ত হিসাবে ওই ডেটের মধ্যে যান তাহলে কিন্তু আপনি এইটা একসেপ্ট করতে পারবেন, যদি এর পরে যান তাহলে কিন্তু আপনি একসেপ্টেন্সটা থাকবে না। সো ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। এম বলতেছে হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। সো আমরা এখানে পড়তেছি লয়ের কথা বলতেছি যে আমরা যে এগ্রিমেন্টটা করব সেটা অবশ্যই একটা লিগাল ইন্টেনশন নিয়ে কাজ করবো। দ্য পার্টিস টু দ্য এগ্রিমেন্ট মাস্ট হ্যাভ ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। সো যদি লিগাল না হয় তাহলে আমরা কি বললাম, হুইচ ইজ নট লিগাল, দ্যাট ইজ ভয়েড কন্ট্রাক্ট। যদি আইনের ভাষায় মানে আইনগত কোনো ভাবে লিগালি যদি কোনো ওয়ার্কের উদ্দেশ্যে লিগাল কোনো পার্সপেক্টিভ বা অবজেক্টিভ সামনে আমরা কোনো কন্ট্যাক্ট করি তাহলে সরাসরি এটা হয়ে যাবে তখন কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্ট মাস্ট বি ভয়েড বলতেছে, ঠিক আছে? সেই কথাটা এখানে আসছে। এরপর আসছে ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট মানে হচ্ছে, ফ্রি কনসেন্ট বলতে যে আমি মানে কোনো শর্ত ইয়ে বাদ মানে ওই যে আমি বললাম না যে ফ্রি আনকোয়ালিফাইড স্যার। হ্যাঁ আনকোয়ালিফাইড যেটা বললাম, হ্যাঁ, আনকোয়ালিফাইড। তো 4টে ইয়ে বলতেছে এখানে। আপনার ফ্রি কনসেন্ট হতে পারে কোনো কোয়ারশন থাকবে না। দ্য কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি হোয়েন ইট ইজ নট কজড বাই, যখন কি বলছে যে কোনো কোয়ারশন মানে বলপূর্বক বা জোরপূর্বক কোনো কিছু হবে না। তারপরে আনডু ইনফ্লুয়েন্স যদি না থাকে, হ্যাঁ, যদি আনডু ইনফ্লুয়েন্স মানে কি নর্মাল না, মানে এটা যেমন বলে না যে এটা উম ওই কোনো কাজ পাওয়ার জন্য বিভিন্ন ঘুষ টুস সেটা আছে না, বা পলিটিক্যাল প্রেশার দিয়ে যদি কোনো কিছু করে এটা হচ্ছে আনডু ইনফ্লুয়েন্স করে তো আপনাকে করলো, হ্যাঁ। তারপর যদি কোনো ফ্রড করে, ফ্রড ফ্রড হবে না, হ্যাঁ, নট ফ্রড। তারপরে মিসরিপ্রেজেন্টেশন, যদি কোনো ভুল ভাবে উপস্থাপন যদি না করে এবং মিস্টেক যদি না থাকে, এই 5টা যে কথা বলতেছে মিসরিপ্রেজেন্টেশন, মিস্টেক, যদি এই 5টা জিনিস না থাকে তাহলে আমরা বলবো যে এটা ফ্রি কনসেন্ট। তো দেখবেন যে আপনি মানে একদম আনকোয়ালিফাইড কনসেন্টটা দিয়া, হ্যাঁ, যে আমি সবকিছু বুঝে এটা আমি আমি সম্মতি হইলাম। সো ইফ দ্য কন্ট্রেস্ট অফ দ্য পার্টি ইজ নট ফ্রি দেন নো ভয়েড কন্ট্রাক্ট কামস ইনটু, দেন নো ভ্যালিড কন্ট্রাক্ট কামস ইনটু এক্সিস্টেন্স। যদি আমার কনসেপ্টটা ফ্রি না হয় তাহলে কোনো ভ্যালিড কন্ট্রাক্ট আর হবে না। সো ক্যাপাসিটি
বলছে, আমি এটা একটু শেষ করি, আমি আজান দিচ্ছে আপনাদের নামাজের জন্য 10 মিনিট, নামাজের জন্য কয় মিনিট দিব? 10 মিনিট। স্যার 10 মিনিট। 15 মিনিটস দেন স্যার। আচ্ছা, আমি কি এটা একটু শেষ করে দিই এটা? স্যার এটা শেষ করে দিন। হ্যাঁ, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, ক্যাপাসিটি কন্ট্রাক্ট আমি খুব শর্ট আস্তে ইয়ে করে ছেড়ে গেছি। ক্যাপাসিটি হতে গেলে মাস্ট দ্য এজ অফ মেজরিটি, হ্যাঁ, তাকে একদম সুস্থ মস্তিষ্কে, ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট বলতে মানে যে একসেপ্টেন্স দিবে তা সে একদম মাস্ট বি এজ অফ মেজরিটি, মানে 18 বছর তার পূর্ণ হতে হবে। তারপরে সাউন্ড মাইন্ড বলতেছে, সাউন্ড মানে সজ্ঞানে সে বোঝে জিনিসগুলো, একটা কন্ট্রাক্ট করতে, বা যদি কেউ যদি পাগল হয়, হ্যাঁ, বা যদি নাবালক হয়, তাহলে কিন্তু সে একসেপ্টেন্স দিতে পারে না। তারপরে নট ডিস্টিংগুইশ ফ্রম কন্ট্রাক্ট বাই দ্য ল টু হুইচ হি ইজ সাবজেক্ট। যেমন হচ্ছে যে যদি সে 18 বছর পূর্ণ বাট সুস্থ মজিক আছে, বাট বাই লিগালি ল তাকে বলতেছে যে তার উপরে কোনো লিগাল ইয়ে আছে, মানে কেস আছে, গভর্নমেন্টের নিষেধাজ্ঞা আছে। যদি এরকম কোনো কিছু না থাকে, তাহলে সে কন্ট্রাক্টে মানে সে অ্যাকসেপ্টেন্স দিতে পারবে আর কি, ক্যাপাসিটি তার। হ্যাঁ, তার মানে সে 18 বছর যদি পদে হয়, তার যদি সাউন্ড মাইন্ড হয়, এবং যদি তার লিগাল কোনো তার এমবার্গো না থাকে, তাহলে সে দিতে পারবে। হ্যাঁ, এই যেমন এখানেই কথা বলছে যে সাউন্ড মাইন্ড, হ্যাঁ, মেজর অ্যান্ড যেটা বললাম আর কি লফুল কনসিডারেশন। লফুল কনসিডারেশন মানে হচ্ছে যে আমি ডেফিনেটলি যখন আমি এটা একসেপ্টেন্স দিবে, কনসিডারেশন মানে সে যখন একসেপ্ট করছে, ডেফিনেটলি কোনো কিছু টাকা টাকা বা কোনো কিছু দিতে হবে। সেটা হতে পারে মানি, হতে পারে, সে হতে পারে ল্যান্ড, হতে পারে, অথবা অন্য কোনো কিছু হতে পারে। তাহলে কি হবে, যে কনসিডারেশন দিবে সেটা মাস্ট বি লফুল হতে পারে। An agreement must be supported by lawful consensus, so to say quid pro quo, or something in return must be consent in consequence of the agreement. So lawful consideration বলতে কি কি হতে পারছে সেখানে, it is not forbidden by law, it is not fraudulent হতে পারবে না, হ্যাঁ, it involves in implied inquiry to the person or property of another, এটা অন্য কারোর প্রপার্টি হতে পারবে না, সে যেটা দিবে তার নিজস্বই হবে, সে মানুষের জমি বা তার যেটা তার এখতিয়ারে নাই, যে বা তার সে ওন করে না, সেটা হতে পারবে না। ইট ইজ নট ইমোরাল হতে হবে না, ঠিক আছে। অপোজ টু দ্য পাবলিক ইন্টারেস্ট আর পলিসি, মানে ইমোরালও হতে পারে না, অনৈতিক কোনো কাজ করা যাবে না, এবং এমন কোনো কনসিডারেশন দিয়ে যাবে না যেটা হচ্ছে এটা পাবলিকের ইন্টারেস্ট বা মানুষের জন্য ক্ষতিকর তেমন। তারপরে বলছে লফুল অবজেক্ট। লফুল অবজেক্ট হইতে পারে মানে মাস্ট বি লফুল হইতে হবে, যে আইনের চোখে সমান হইতে হবে, হ্যাঁ, অবজেক্ট হইতে পারে। তো এখানেও বলতেছে যে নট ফরবিডেন বাই ল, এমন কোনো কিছু না, ফ্রডুলেন্টের কোনো কাজ জন্য লফুল অবজেক্ট দেওয়া যাবে না, ঠিক আছে। এখানেও বলতেছে অন্য কোনো প্রপার্টি, এবং এটাও পাবলিক ইন্টারেস্টের বাইরে বা ইমোরাল কোনো কাজগুলো করা যাবে না। তারপর ইয়ে কথা বলছে যে এগ্রিমেন্ট এক্সপ্রেসলি ডিক্লেয়ার্ড ভয়েড। সো যে কোনো এগ্রিমেন্টই হোক না কেন, আমি এই লাস্টে এইখানে যেগুলো বলছে, এগুলো যেভাবেই করুক না কেন, এই এগ্রিমেন্ট গুলো হয়ে যাবে ভয়েড হয়ে। ভয়েড মানে কি, নট এনফোর্সিবল বাই ল, আইনের চোখে সেটা এনফোর্সিবল আমার। যেমন ধরেন আপনি এমন একটা এগ্রিমেন্ট করলেন, এগ্রিমেন্ট ইন রেস্টেন্ট অফ ম্যারেজ, কাউকে বিয়ে বললেন যে আপনি বিয়ে করতে পারবেন না, তারপর বললেন যে আপনি কোনো ট্রেড করতে পারবেন না, ঠিক আছে, এখানে বলতেছে। তবে কোনো প্রসিডিং করতে পারবেন না, হ্যাঁ, যে আপনি এই জিনিসগুলো সামনে প্রসিড করতে পারবেন না, কোনো কিছু তার নর্মাল কাজে বাধা দিলেন, হ্যাঁ। আবার হতে পারে যে আমাকে যদি কন্ট্যাক্ট করতে হয়, তাহলে ডেফিনেটলি সার্টেন কোনো, যেটা অ্যাচিভেবল, হ্যাঁ, আমরা যেমন বলি স্মার্ট অবজেক্টিভ সেট করতে হয়, স্মার্ট মানে অ্যাচিভেবল কোনো কিছু হলে, কোনো অসম্ভব কোনো জিনিসের জন্য কিন্তু আমরা এক্সেপ্ট দেব। তারপরে ওয়েজারিং এগ্রিমেন্ট। ওয়েজারিং মানে হচ্ছে স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, করেন। স্যার ওই যে আমরা যখন চাকরিতে যাই অনেক জায়গায় শুনি যে 1 বছর বা 2 বছর আগে চাকরি ছাড়া যাবে না, তো এটা কি কন্ট্রাক্টের আওতায় আসে? না, এটা এটা কখনোই বলতে পারবে না, অ্যাজ পার লেবার অ্যাক্ট। আপনি লেবার অ্যাক্ট যখন পড়বেন তখন আপনি দেখবেন এই ধরনের কোনো ক্লজ ওরা বাউন্ড করতে পারবে না। সো আপনাকে যদি লেবার অ্যাক্টের ইয়ে তো হয়, ওয়েজারিং এগ্রিমেন্ট মানে হচ্ছে বাজি আর কি, হ্যাঁ, বাজি যদি কোনো কিছু দ্বারা সেটা কিন্তু আপনার জন্য কোনো কিছু যদি বাজি ধরেন, তাহলে সেটাও কিন্তু ভয়েড হয়ে যাবে, হ্যাঁ। সো
আপনি যে ওকে পয়েন্টটা করলেন না, এটা এটা আপনার লেবার অ্যাক্টে কিন্তু আপনি ওইটা পেয়ে যাবেন। আপনাকে কখনোই হচ্ছে 1 বছরের জন্য বার্ন করতে পারবেন, কারণ লেবার অ্যাক্টে ওকে স্যার 6 মান্থসের প্রভিশনাল পিরিয়ডে আপনাকে অবশ্যই অটো, যদি আপনার পারফরমেন্সে যদি খারাপ থাকে তাহলে আপনাকে চিঠি দিতে হবে, আপনাকে ফর্মালি জানাতে হবে। সো 6 মাসের বেশি আপনার প্রভিশনাল পিরিয়ড হওয়ার কোনো সুযোগ নেই। সেকেন্ড কথা হচ্ছে যে এখানে যে কোনো একটা প্রভিশনাল পিরিয়ডের পরে একটা নোটিশ পিরিয়ড থাকে আর কি, মানে চাকরি ছাড়তে গেলে কোম্পানি আপনাকে নোটিশ পিরিয়ড দিয়ে, সার্টেন নোটিশ পিরিয়ড আপনাকে বের করে দিতে পারে, চাকরি থেকে ইস্তফা দিতে পারে উইদাউট গিভিং এনি ক্লারিফিকেশন। আপনিও আপনার যে উইদাউট গিভিং এনি ক্লারিফিকেশন আপনি একটা নোটিশ পিরিয়ড দিয়ে অ্যাজ পার কোম্পানি আপনি চাকরি থেকে চলে যেতে পারেন। সো 1 বছর আপনার কাছ থেকে বন্ড বা এগুলো নেওয়া সম্পূর্ণভাবে লিগালি নট রাইট। যদি আপনি লিগালে যান, লেবার অ্যাক্ট আন্ডারে যদি কেস করেন তাহলে তারা এটা হেরে যাবে আর কি। আচ্ছা, ওইদিকে না যায় সানটেটিন অফ মিনিং, আমি বললাম যে কোনো কন্ট্রাক্ট করতে গেলে অবশ্যই আমার যেটা অ্যাসিভেবল, কোনো অ্যাম্বিগুইটি থাকতে পারবে না এগ্রিমেন্টের মধ্যে, প্রত্যেকটা টার্মস থাকবে ক্লিয়ার, যেন সবাই সেটা পারফর্ম করতে পারে। পসিবিলিটি অফ পারফরমেন্স, যে বলেছে এখানে কোনো ইম্পসিবল কোনো কাজ করার জন্য আমাদের যদি হয় তাহলে সেই কন্ট্রাক্টটা হয়ে যাবে ভয়েড। তারপর মানে পারফর্মেবল কোনো কিছু হলে তাহলে আমাদের তারপরে লিগাল ফর্মালিটিস। সো লিগাল ফর্মালিটিস এন এগ্রিমেন্ট মে বি ওরাল অর ইনরিটেন, মানে আমার যদি কন্ট্যাক্ট করতে চাই এটা যে দুইটাই হতে পারে, একটা হচ্ছে রিটেনও হতে পারে, ওরালও হতে পারে। ওরাল এগ্রিমেন্ট ইজ পারফেক্টলি গুড লাইক দ্যাট অফ অ্যান রিটেন কন্ট্রাক্ট আনলেস ইট ইজ রিকোয়ার্ড টু বি রিটেন অর রেজিস্টার্ড অ্যাজ পার এনি স্ট্যাচুট। মানে ডেফিনেটলি যদি আপনি কন্ট্যাক্ট করেন, আপনি জানেন যে ওরাল যে কন্ট্রাক্ট গুলো যেগুলো হয় সেগুলো লিগাল ভ্যালিডিটি কম, সে যদি অস্বীকার করে তো সেই ক্ষেত্রে যে আপনাকে এটা লিগালি প্রমাণ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। যদি আপনার অডিও রেকর্ড থাকে কোনো কিছু তাহলে হয়তো আপনি পারবেন, রেকর্ড যদি থাকে। আর যদি আপনার রিটেন হয় তাহলে সেটা কিন্তু ইজিলি আপনার কোর্টে প্রমাণ করা, ডকুমেন্টারি প্রমাণ করা কিন্তু সব থেকে সহজ। সো বাট ওরাল করলে যে কন্ট্যাক্ট হবে না, নট লাইক দ্যাট, ওরালও হতে পারে রিটেন হতে পারে। তো আমরা যে 10টা পয়েন্ট বললাম, এই 10টা পয়েন্ট অবশ্যই থাকলেই দেন তখন আপনি বলতে পারবেন দিস ইজ এ ভ্যালিড কন্ট্রাক্ট। ঠিক আছে, সো আমরা একটু পজ নিচ্ছি বা নামাজের বিরতি দিচ্ছি, তারপরে আমরা আবার এখন বাজে হচ্ছে 52, আমরা 7:05 বাজে 7:05 আমরা শুরু করবো। হ্যাঁ, ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা কি সবাই কি জয়েন করছি আবার? জি স্যার, লাইন আছি স্যার আমরা। আচ্ছা, আমি শুরু করি না? জি স্যার। আচ্ছা, তো থ্যাংক ইউ ফর জয়েনিং এগেন। আমরা কন্টিনিউ করি এটা। এখন আমরা পড়লাম কন্ট্রাক্ট পড়লাম আর হচ্ছে এগ্রিমেন্ট পড়লাম। সো বাট কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের মধ্যে তাহলে আমাদের পার্থক্যটা কি সেটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে আর কি। তো প্রথম যেটা বলতেছে যে এগ্রিমেন্ট হচ্ছে একটা ওয়াইডার কনসেপ্ট। সো এগ্রিমেন্ট অনেক সময় হয় কি, যেমন আমরা বলি কি যে দুটো ফ্রেন্ড বলেন চলো আমরা কোথায় যে নাস্তা করি, দিস ইজ অলসো অ্যান এগ্রিমেন্ট, যে আমরা দুজন সম্মতি হলাম যে কোথায় যে নাস্তা করবো, কোথায় শপিং করতে যাবো, বেড়াতে যাবো, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলটা মিলে একটা বেড়াতে যাবো। সো এটি বাট ইট ইজ নট অ্যান কন্ট্রাক্ট। সো মানে এগ্রিমেন্ট হচ্ছে কি টু আর বোথ পার্টিসের মধ্যে অর মেনি পার্টিসের মধ্যে যখন একটা কনসেনসাসে পৌঁছাচ্ছে তখন আমরা বলছি সেটা একটা এগ্রিমেন্ট। সো এগ্রিমেন্ট ইজ এ ওয়ার্ডার কনসেপশন দ্যান কন্ট্রাক্ট। কিন্তু কন্ট্রাক্ট হইতে গেলে অবশ্যই এগ্রিমেন্ট থাকতে হবে। তার মানে এগ্রিমেন্টের একটা পার্ট হচ্ছে কন্ট্রাক্ট, বাট এগ্রিমেন্ট বাদে কিন্তু আবার কন্ট্রাক্ট হবে না। ইট ইজ জেনাস অফ হুইচ কন্ট্রাক্ট ইজ অনলি এ স্পেসিস, মানে এটা একটা পেপার হবে। যদি এগ্রিমেন্ট না হয়, আমি একটা অফার দিলাম, সে যদি একসেপ্ট না করলো, তার মধ্যে একটা এগ্রিমেন্ট হলো, যদি এগ্রিমেন্টই না থাকে তাহলে আবার কিন্তু কন্ট্রাক্ট হবে না। সো এগ্রিমেন্ট একটা খুব ওয়াইডার কনসেপ্ট। আর এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। যে আমরা বললাম যে আমরা একটা কন্ট্রাক্ট হইতে গেলে কি 10টা কম্পোনেন্ট দেখলাম, এই 10টা কম্পোনেন্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমার একটা কন্ট্রাক্ট হলো। যখন এই কন্ট্রাক্ট হচ্ছে একটা তখন সেটা কি লিগালি এনফোর্সেবল হলো। দাস দাস দ্য অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্টস আর নট নেসেসারিলি কন্ট্রাক্ট। বাট এগ্রিমেন্ট হলে সেটা যে কন্ট্রাক্ট হবে তা না, বাট কন্ট্রাক্ট মাস্ট বি অ্যান এগ্রিমেন্ট। সো দুইটা পার্টির মধ্যে এগ্রিমেন্ট হইতে পারে। তারপর পার্টিস ইন দ্য কন্ট্রাক্ট হ্যাড সাম লিগাল রাইটস অ্যান্ড অব্লিগেশন বাট নট ফর অ্যান এগ্রিমেন্ট। সো যখন আমরা কন্ট্রাক্ট করতেছি সম্বন্ধে দুটো পার্টি থাকতেছে, সেই পার্টির মধ্যে একটা লিগাল রাইটস তৈরি হচ্ছে, বাট নট ফর অ্যান এগ্রিমেন্টের মধ্যে অনেক সময় কি হবে, এগ্রিমেন্টের মধ্যে লিগাল রাইটস থাকতেও পারে, অব্লিগেশন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যেমন আমি বললাম আর কি। So all the essential elements are available in the contract except for some exceptions, but there are many agreements which are not contracts because the parties does not intend that these should be attended by legal consequences. যেমন আমরা বললাম এই যে এখানে একটা উদাহরণ দিয়েছে যে এগ্রিমেন্ট টু টেক এ ওয়ার্ক টুগেদার, দেন আমরা সকালে আমরা হাঁটতে যাই বা ইয়ে করলাম, সেটাও কিন্তু আমাদের একটা এগ্রিমেন্ট হচ্ছে, বাট দ্যাট ইজ নট অ্যান কন্ট্রাক্ট। সো আমরা কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে কন্ট্রাক্টটা আছে লিগাল ইয়ে, এগ্রিমেন্টটা খুব ওয়াইডার কনসেপ্টে, যেটা লিগাল পার্সপেক্টিভ থাকতেও পারে নাও পারে, বাট কন্ট্রাক্ট হইতে বলে অবশ্যই মাস্ট বি এনফোর্সেবল বাই ল হতে হবে এবং দেয়ার মাস্ট বি অ্যান একসেপ্টেন্স, এটা থাকতে হবে, তাহলে সেটা আমার হচ্ছে কন্ট্রাক্ট হবে। সো আমরা কন্ট্রাক্ট দেখলাম, এখন আমরা পড়বো হচ্ছে প্রপোজাল। তো প্রপোজাল হতে পারে, প্রপোজাল আমার তিনটা এখানে আছে। প্রপোজালের মধ্যে একটা কমিউনিকেশন, একসেপ্টেন্স এন্ড রেভোকেশন। রেভোকেশন মানে হচ্ছে আপনার প্রত্যাহার বা বাতিল করার, রেভোকেশন অফ প্রপোজালস। সো আমরা এখানে বলতেছি যে কমিউনিকেশন হুয়েন কমপ্লিট, আমরা প্রপোজাল যখন দিচ্ছি, ঠিক আছে, কোনো একটা কিছু কাজ করার জন্য, কন্ট্রাক্ট করার জন্য যখন আমরা প্রপোজাল দিচ্ছি, তখন দেয়ার মাস্ট বি এ কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনটা হোয়ের ইট ইজ উইল কমপ্লিটেড। সো কমিউনিকেশন অফ a proposal is complete কখন বলতেছে, the communication of proposal is complete when it becomes to the knowledge of the person to whom it is meant। তার মানে যখন আমাদের, আমি যার দুটো পার্টির মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে, একজন হচ্ছে প্রপোজাল দিচ্ছে আর একজন একসেপ্টেন্স করতেছে, যখন তার নলেজে আসতেছে, তাকে জানানো হচ্ছে, তখনই কিন্তু আপনার কমিউনিকেশন গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি আমার সে না জানা পর্যন্ত কিন্তু এই কমিউনিকেশনটা আমার কমপ্লিট হচ্ছে না। এই জানানোটা হতে পারে আমি একটা চিঠি দিয়েও দিতে পারি, অথবা টেলিফোনও দিতে পারি, জানাতে পারি, ঠিক আছে। তারপরে কমিউনিকেশন অফ অফ অ্যাকসেপ্টেন্স
the communication of an acceptance is complete কি বলতেছে as against a proposal when it is put in a course of transmission to him so as to be out of the power of the acceptor as against the acceptor when it comes to the knowledge of the proposer. তো acceptance কখন একটা হচ্ছে প্রপোজাল কমপ্লিট হলো কখন, যখন যার কাছে দেয়া হচ্ছে যখন সে জেনে যাচ্ছে তখন কি হচ্ছে এই কমিউনিকেশনটা অ্যাকসেপ্টেন্স মানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বলছে অ্যাকসেপ্টেন্স কখন কমপ্লিট হবে, তার মানে আমি যদি আমার কাছে একটা অফার দিল, আমি যেরকম বলতেছিলাম যে প্রোডাক্ট কেনার জন্য যখন কি হয় আমার কোটেশন দিই, কোটেশন দিলে তো সে কি জেনে যাচ্ছে, তার মানে আমি যখন পেয়ে যাচ্ছি কোটেশনটা পেয়ে যাচ্ছি তখন সে আমাকে আমার প্রপোজালটা কমপ্লিট হয়ে গেল। যে বায়ার কোম্পানি যে বাজার একটা প্রোডাক্ট কিনবে সে যখন কোটেশনটা দিচ্ছে আমি পেয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার কমিউনিকেশনটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি কি করে পাওয়ার পরে তাকে যখন জানাই দিচ্ছি তখন দেখা হচ্ছে আমি কোটেশনটা একসেপ্ট করলাম, মানে একসেপ্টেন্সটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে বলতেছে যে কমিউনিকেশন অফ রেভিকেশন ইজ কমপ্লিট অ্যাজ এগেইনস্ট দ্য পারসন who makes it when it is put into a course of transmission to the person to whom it is made so as to be out of the power of the person who make it. So revocation এর একই রকমের কথা, যদি আমি একসেপ্ট না করি, একটা হচ্ছে একসেপ্টেন্স করলাম আর একটা হচ্ছে আমি প্রপোজাল দিলাম। আর রেভোকেশন থেকে যার আমি ধরো এটা আমি গ্রহণ করলাম না, আমি এটা একসেপ্ট করলাম না কন্ট্রাক্টটা, তখন আমি কি তাকে আমি জানাই দিলাম, যদি জানাই দিয়ে থাকি তাহলে আমার রেভোকেশনটা কমপ্লিট হয়ে গেল। আর আমি যদি স্যার একসেপ্ট একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে বিভিন্ন বাইলেটারাল ইয়েতে যে সরকার যায় সেখানে যে এগ্রিমেন্টে সই করে সেটা কি স্যার কন্ট্রাক্ট হয়? সই করার পরে কি সেটাকে কি আমরা কন্ট্রাক্ট বলতে পারি নাকি সেটা ডিফারেন্ট? না, এটা অবশ্য এগুলো এগ্রিমেন্ট হয় আসলে। এখানে কিছু কিছু বললাম না, কিছু এগ্রিমেন্ট কিছু কন্ট্রাক্ট, যদি কনসিডারেশন থাকে কিনা ওখানে সেটা আছে। কিছু জায়গায় কনসিডারেশন থাকে, কিছু জায়গায় কনসিডারেশন থাকে না। আমি যদি কন্ট্রাক্ট করে তাহলে আমার বলতেছে যে কি আমার 10টা পয়েন্ট মাস্ট বি থাকতে হবে। সো দেশের ক্ষেত্রে কিন্তু কিছু কনসিডারেশন থাকে, যেমন যদি বলে যদি আমি সরাসরি অস্ত্র কেনার জন্য একটা দেশের সাথে চুক্তি করলাম, দেখবেন ওখানে বলে কিন্তু কন্ট্রাক্ট হয়েছে। তার মানে কি কনসিডারেশন হচ্ছে সে আমাকে অস্ত্র সাপ্লাই দিবে আমার দেশকে, আমি অস্ত্রের বিপক্ষে আমি কি টাকা দিব, বা আমি একটা প্লেন কিনলাম কান্ট্রি ক্ষেত্রে যদি চিন্তা করি, বাংলাদেশ বিমান কি করলো, বাংলাদেশ বিমান যেহেতু রাষ্ট্রায়ত্ত সংস্থা, সে 5টা বোয়িং কেনার জন্য অর্ডার দিল, তাহলে কিন্তু এখানে এগ্রিমেন্ট হচ্ছে না, এখানে কিন্তু কন্ট্রাক্ট হচ্ছে। কারণ এখানে কিন্তু কনসিডারেশন আছে, কনসিডারেশন হচ্ছে সে আমাকে প্লেনগুলো সাপ্লাই দিবে আর আমি তাকে তার এগেনস্ট থেকে মানি দিব। আবার হচ্ছে কি এগ্রিমেন্ট হয় অনেক সময়, এগ্রিমেন্ট হচ্ছে যে সে পরে যে সন্ত্রাস দমনে কিছু এগ্রিমেন্ট হয় যে আমরা যৌথভাবে একটা কাজ করব, এগুলো কিন্তু তখন কন্ট্রাক্ট হচ্ছে না, তখন কিন্তু এগ্রিমেন্ট হচ্ছে। সো দেখতে হবে যে গভর্নমেন্ট আসলে কোন লেভেলে কি পার্সপেক্টিভে এই এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট গুলো করতেছে। মানে দুটো পার্টি যদি যখনই কোনো একটা বিষয়ে সম্মত দিচ্ছে সেটা হয়ে যাবে কিন্তু এগ্রিমেন্ট। বা যদি কন্ট্রাক্ট হতে চায় তাহলে আমাকে অবশ্যই 10টা যে কম্পোনেন্টের কথা বললাম 10টা কম্পোনেন্ট মূল্য তার ভিতরে আছে কিনা, কনসিডারেশন আছে কিনা, একসেপ্টেন্স আছে কিনা, আনকন্ডিশনাল অফার আছে কিনা, এই যে কথাগুলো বলতেছি সেইগুলো উপস্থিত আছে কিনা সেটা আমাকে আগে বিবেচনা নিতে হবে। ঠিক আছে, অফার হয়েছে, ফ্রি কনসেন্ট আছে কিনা, হ্যাঁ, লফুল কনসিডারেশন কিনা, এইগুলো কিন্তু আমাকে অবশ্যই বিবেচনা নিতে হবে। সো কোনো একটা কন্ট্রাক্ট দেখলে বোঝা যাবে না এটা আসলে কন্ট্রাক্ট হলো নাকি এগ্রিমেন্ট হলো। তাই আমি বলতেছি প্রত্যেকটা কন্ট্রাক্টই কিন্তু এগ্রিমেন্ট, বা প্রত্যেকটা এগ্রিমেন্ট কিন্তু কন্ট্রাক্ট না, তাই না? আমরা যেটা পড়লাম স্যার এগ্রিমেন্টে তাহলে বৈধতার বিষয়টা থাকছে না জি স্যার, স্যার। ইনভ্যালিড হলে সেটা হ্যাঁ হ্যাঁ এগ্রিমেন্ট। ভ্যালিডেশনটা, হ্যাঁ লিগাল ভ্যালিডেশনটা কম থাকে। যেমন আমরা বললাম না এগ্রিমেন্ট এমন হতে পারে যেটা পড়লাম যে আমরা কয় বন্ধু মিলে আমরা এগ্রি করলাম যে চল আমরা শপিং করতে যাব, সো আপনি এখানে লিগালি কিন্তু এনফোর্স করতে পারবেন না। এইটা একটা ব্যাপার। সো দুটা কান্ট্রির মধ্যে কিছু কিছু সময় এগ্রিমেন্ট হয়, কিছু কিছু সময় কিন্তু কন্ট্রাক্ট হয়। যেটা বললাম আমি কি যে সেফার আপনার প্লেন কিনা, তারপর এখন যে এলএনজি কিনা, হ্যাঁ, গ্যাস কিনতেছে বাইরের থেকে, তখন কিছু কনসিডারেশন হতে, এটা কিন্তু এনফোর্সিবল বাই ল। যেমন আপনার যে কিছুদিন আগে কিন্তু আদানি কি করছিল, বলছিল আমরা বাংলাদেশ গভর্নমেন্টের এগেইনস্টে তারা কেস করবে ইন্টারন্যাশনাল আদালতে। কারণ কি
আমাদের বাংলাদেশের তরফ থেকে কিন্তু একটা এগ্রিমেন্ট করে গেছে তার সাথে, সে সাপ্লাই দিবে, ইলেকট্রিসিটি সাপ্লাই দিবে, আমাদেরকে পেমেন্ট করতে হবে, তো ও তো সাপ্লাই দিয়ে দিয়েছে অ্যাজ পার এগ্রিমেন্টে। সো পেমেন্ট কিন্তু আমাদের করা, আমরা উই আর লিগালি লাইবল। সো যদি পেমেন্ট না করি তখন কিন্তু সে আমার ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারে, আমাদেরকে শো করতে পারে। ঠিক আছে। আবার অনেক সময় হয় কি, আমরা যেমন সন্ত্রাস দমন হতে পারে, বা চেপার আমরা আমাদেরকে আহ, কিছু বিষয়ে যেমন গভর্নমেন্ট আমাদেরকে সাহায্য করে, যদি এবার হতে পারে আমরা গভীর সমুদ্র বন্দরে, গভীর সমুদ্রে মৎস্য আহরণে, বা গভীর সমুদ্রে কোনো খনিজ পদার্থ আছে কিনা সেটা আমাদেরকে একটা সাহায্য করলো। এটা হইতে পারে যে উইথ কনসিডারেশন হতে পারে, উইদাউট কনসিডারেশন হতে পারে, যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা হচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রি। সো অনেক ডেভেলপ কান্ট্রি কি করে আমাদেরকে উইথ কনসিডারেশন, উইদাউট কনসিডারেশন কিন্তু অনেক হেল্প করে থাকে। তার মানে ডোনেশন করে, আমাদের অনেক দান আসে না, যেটা গভর্নমেন্ট থ্রু দিয়ে বা এনজিও থ্রু দিয়ে যে ইমপ্লিমেন্টেশন গুলো হয়, তো সেইভাবে হতে পারে আর কি। সো এখানে আমরা যেটা বললাম যে আমাদের এখন আপনার প্রশ্ন কি ক্লিয়ার? আমার প্রশ্নের জি স্যার, অ্যান্সারটা? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। সো এইখানে আমরা পড়লাম হচ্ছে কি, যখন কমিউনিকেশন কখন কমপ্লিট হবে, একসেপ্টেন্স কখন কমপ্লিট হবে, এবং কখন রিকভারি করা যাবে। এবার ইলাস্ট্রেশন যদি আমরা দেখি, এ পার্সন বাই লেটার টু সেল এ হাউস টু বি এট এ সার্টেন প্রাইস। ঠিক আছে, দ্য কমিউনিকেশন অফ দ্য প্রপোজাল ইজ কমপ্লিট হোয়েন বি রিসিভস দ্য লেটার। মানে এ একটা প্রপার্টি সেল করবে বি কে একটা সার্টেন প্রাইসে, মানে এখানে কনসিডারেশন আছে। ঠিক আছে, কনসিডারেশন কি প্রাইস। কমিউনিকেশনটা কখন পাবে, যখন বি সেই টাকাটা লেটারটা পেয়ে যাবে, সে আর ফর্মাল অফারটা পাবে। আবার বি করলো, বি সেটা পেয়ে এ কে জানাই দিল, বা লিখে সে মেইলে জানাই দিল, বা পোস্ট করে দিল, বা টেলিফোনে জানাই দিল, তাহলে কিন্তু তার অ্যাকসেপ্টেন্সটাও হয়ে যাবে। সে একই রকম ভাবে রিভোক্সটাও করতে পারে। সে যদি ঠিক আছে আমি এই অফারটা অ্যাকসেপ্ট করবো না, তখন আমি কি করলাম, তাকে আমি জানাই দিলাম, বা টেলিগ্রামে হতে পারে, লিখিত হতে পারে, যে না আই এম নট অ্যাকসেপ্টিং দিস অর্ডার। সো আমি এটা রিভোকও করতে পারি। ঠিক আছে, তিনটা ইয়েতে হইতে পারে। সো এখন হচ্ছে রিভোকেশন অফ প্রপোজাল, রিভোকেশন অফ প্রপোজাল এর অ্যাকসেপ্টেন্স। সো আমরা কোনো প্রপোজাল বা অ্যাকসেপ্টেন্সটা কখন রিভোক করতে পারবো? হ্যাঁ, রিভোকেশন প্রসেসটা গুলো কি হবে? এই প্রপোজাল মে বি রিভোকড অ্যাট এনি টাইম বিফোর দ্য কমিউনিকেশন অফ ইটস অ্যাকসেপ্টেন্স কমপ্লিট অ্যাট এগেনস্ট দ্য প্রপোজাল, বাট নট আফটারওয়ার্ড। সো কোনো একটা দেখেন, যখন কোনো অফার দেয়, অফার দেওয়ার মধ্যে বলে দেয় যে আপনাকে কিছু কিছু অফারের ক্ষেত্রে কিন্তু অটো অ্যাকসেপ্টেন্স হয়ে যায়। অটো অ্যাকসেপ্টেন্স কেমন? সে ফর আপনার আপনি বললেন যে আমি একটা অফার দিলাম, আপনি ওকে বলে দিল, ক্লজে বলে দিল আপনি 7 দিনের মধ্যে আমাকে জানাতে হবে যে আপনি এদের যদি অ্যাকসেপ্টেন্স না দেন, মানে যদি রিজেক্ট না করেন, তখন সেখানে 7 দিন পার হয়ে গেলে ওই জিনিসটা কিন্তু অটো অ্যাকসেপ্টেন্স, ইট ডিম টু বি অ্যাকসেপ্টেড। সো আপনি যদি না করেন তাহলে ধরে নিতে হবে ইটস ডিম টু বি অ্যাকসেপ্টেড। যেমন লিগালের ক্ষেত্রে যদি কোনো কেস টেস হয়, মানে কেসের ডকুমেন্ট পাঠায় দেওয়ার সাথে সাথে ধরে নেওয়া হয় যে সে এটা একসেপ্ট করে নিয়েছে লিগালের ক্ষেত্রে। সো এখানে একটা অবশ্যই টাইম থাকবে, আপনাকে টাইমের আগে জানাতে হবে। যদি আপনি এগ্রি না করেন তাহলে আপনাকে যে টাইম থাকতে হবে, টাইম লাইনের আগে অবশ্যই আপনাকে জানাতে হবে। An acceptance may be revoked at any time before the communication of the acceptance is complete as against the acceptor, but not afterward. তার মানে কি? সো যে টাইমটা দেওয়া থাকবে তার আগেই আপনাকে জানিয়ে দিতে হবে যে আমি এটা অ্যাকসেপ্ট করলাম কি করলাম না। ইলাস্ট্রেশনে কি বলছে, এ প্রপোজেস বাই লেটার sent to by post to sell his house to B. We accept the proposal by letter sent by post. ঠিক আছে, সো এ বি কে একটা প্রপার্টি সেল করার কথা, বি সেটা একসেপ্ট করে তাকে আবার পোস্টে পাঠায় দিল। তাহলে কি এ মে রিভোক হিজ প্রপোজাল অ্যাট এনি টাইম বিফোর অর অ্যাট দ্য মোমেন্ট হোয়েন বি পোস্ট হিজ লেটার অফ দ্য অ্যাকসেপ্টেন্স বাট নট আফটারওয়ার্ড। সো এ তার যে অফারটা সে রিভোক করতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে একসেপ্ট করে পাঠায় দিয়েছে। এই যে টাইম থাকতেছে, ধর আমি এটা পোস্ট করলাম, পোস্ট করলে তো 3 দিন বা 2-1 দিন সময় লাগবে। বাই দিস টাইম আপনাকে অবশ্যই লিখিত হোক, অথবা অন্তত আপনি ফোনও টেলিগ্রামেও করতে পারেন রিভোকটা, যে আমি ভাই এই অফারটা দিয়েছিলাম, এই অফারটা আমি এটা ফেরত নিয়ে নিচ্ছি, আমি এটা অফারটা দিচ্ছি না। ঠিক আছে,
সো যদি সে পাওয়ার পরে একসেপ্ট করে নেয় তাহলে ইটস ডিম টু বি অটো একসেপ্টেড আর কি। বির ক্ষেত্রেও একই রকম ভাবে সে বি একসেপ্ট করে পাঠায় দিল, তার কাছে মনে হলো না আমি যে একসেপ্টেন্সটা করছি এটা ঠিক হয় নাই, তাহলে আমি এটা রিভোক করব। তাহলে এ হাতে পৌঁছানোর আগে আপনাকে আইদার অ্যাট এনি ফর্ম, সেটা মেল হতে পারে, টেলিগ্রাফ হতে পারে, যে কোনো ফর্মে তাকে জানাতে হবে যে আমি আপনার এই মানে অফারটা আমি একসেপ্ট করি নাই। ঠিক আছে, সো এখানে মেথড কি বলতেছে, মেথড অফ রিভোকেশন, এ প্রপোজাল ইজ রিভোকড বাই by the communication of notice of revocation by the proposer to the a proposal is revoked কখন, by the communication of notice, আমি নোটিশ দিয়ে দিলাম যে আমি এটা রিভোক করে ফেলতেছি, হ্যাঁ, to the proposer। তারপরে রিভোক হতে পারে কি বাই দ্য ল্যাপস অফ টাইম, আমি যেটা বলতেছিলাম যে একটা প্রত্যেকটা কন্ট্রাক্টের কিন্তু একটা ভ্যালিডিটি থাকে বা ওর সময় থাকে যে আপনাকে এত দিনের মধ্যে জানাতে হবে। সে যদি ওই টাইম পিরিয়ডের মধ্যে না জানায়, সেটা 7 দিন হতে পারে, 10 দিন বা 1 মাস হতে পারে, সেই 2 দিনের ভিতরে না জানায় ইটস ডিম টু বি অটো একসেপ্টেড। 3 বলতেছে বাই দ্য ফেলিওর অফ দ্য acceptor to fulfill a condition precedent to the acceptor। তো যদি যখন একটা কন্ট্রাক্ট হচ্ছে, কন্ট্রাক্টের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এখন যদি আমি যে একসেপ্টেন্স দিবে সেইগুলো সে যদি শর্তগুলো পূরণ না করে, তাহলে এই কন্ট্রাক্টটাও কিন্তু কি হবে, রিভোক হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি লাস্টে যেটা বলতেছে ডেথ অর ইনস্যানিটি অফ দ্য প্রপোজার, যদি কেউ মারা যায়, হ্যাঁ, যে প্রপোজাল দিচ্ছে সে মারা গেছে, বা সে যদি পাগল হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায়, বা এরকম কত আবার লিগাল যদি তার কোনো কন্ট্যাক্ট করার জন্য লিগালি যদি তার কোনো এমবার্গো না থাকে, তাহলে সেটা কি হবে, রিভোক হয়ে যাবে। এটা হচ্ছে আমরা রিভোকেশন দেখলাম, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে। নেক্সট যে টপিকসটা আমাদের আপনাদেরকে পড়াচ্ছি, এটা আপনি ইয়ে সময় আসে, সেটা হচ্ছে যে যেটা বললাম যে স্পেসিফিক অফার আর জেনারেল অফার। স্পেসিফিক অফার এবং জেনারেল অফার, যেমন আমি যে বলতেছিলাম যে স্বপ্ন মাঝে মাঝে ছাড় দেয়, হ্যাঁ, বা ইয়ে দেয়। সো এই যে অফার গুলো দিচ্ছে, আমরা অনেক সময় অনেক জায়গায় অফার দেখি, এই অফারটা কোন অফারটা আসলে এটা স্পেসিফিক অফার নাকি এটা জেনারেল অফার, এটা আমরা কিভাবে বুঝবো? So specific, when an offer is made to a specific person is called specific offer। যেমন হচ্ছে যে একটা লোক, হ্যাঁ, এ অফার্স টু সেল হিজ কার টু বি টাকা 2 মিলিয়ন, হ্যাঁ, তারপরে এই যে আমি এ বি কে একদম স্পেসিফিক বললো যে আমি একটা গাড়ি বিক্রি করব টাকা হচ্ছে 2 মিলিয়নের টাকাতে, তার মানে কি আমার পার্সন যে কিনবে সে স্পেসিফিক, যে দিচ্ছে সেও স্পেসিফিক, তাহলে এটা হবে স্পেসিফিক অর্ডার, মানে স্পেসিফিক অফার। তারপর জেনারেল অফার কি, a transport company runs a bus in the street, this is an offer by the company to carry passenger at the scheduled fare। So আমরা জেনারেল অফারটা কি বলতেছি, কোন স্পেসিফিক পার্সন না। সো ট্রান্সপোর্ট কোম্পানি ছাড়া যে বাস মানে এই রুটে এখানকার এতটুকু ভাড়া কি এটা বলে দিচ্ছে, তার মানে ওই শিডিউলে যে ভাড়াটা, যে মানে যাইতে গেলে যে ভাড়াটা দিতে হবে। অথবা আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে স্বপ্ন বা আগোরা বা সুপার শপগুলো যে অফারগুলো দিয়ে থাকে, অর্থাৎ ওখানে যেই কিনতে যাবে, ওখানে যে অফারগুলো চলে, যে পারচেস করবে ওই অফারের কন্ডিশনের ভিতরে, সে সেই অফারগুলো পাবে। যেমন বাই 1 গেট 1 ফ্রি হচ্ছে, বা 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, এই যে অফারগুলো দিচ্ছে, এই অফারটাকে আমরা বলতেছি জেনারেল অফার। স্পেসিফিক অফার আর জেনারেল অফারের মধ্যে পার্থক্য আছে, মানে স্পেসিফিক অফার হচ্ছে তোমার পার্সন আমার স্পেসিফিক থাকবে, এবং সেলার বায়ার বা যে অফার দিচ্ছে প্রপোজার আর একসেপ্টি যে থাকবে, দুজনে আমার স্পেসিফিক থাকবে। লাস্ট যেটা আমি আজকে লাস্ট এটা শেষ করবো আর কি, অফার এটা দিয়ে রুলস রিগার্ডিং অফার আমাদের অফার হইতে গেলে আমাদের কি কি রুলস মেনটেন করতে হবে। An offer may be expressed or may be implied from the circumstance। আর আমাদের অফার হইতে পারে এক্সপ্রেসড হইতে পারে, মানে লিখিত হইতে পারে, আমার সবকিছু একদম বলে দেওয়া আছে যে অফারের মধ্যে কি কি না পাবেন। আর কিছু কিছু টার্মস থাকে যেটা ইমপ্লাইড। ইমপ্লয়েড মানে কি আমার শর্ত লেখা থাকে না, ঠিক আছে,
যেমন মানে কি, আমি আপনার কাছে একটা প্রোডাক্ট অফার করলাম, মানে মানে পার্চেস অর্ডার দিলাম। সো পার্চেস অর্ডারে কিন্তু নিচে লেখা থাকে না, যে অনেক সময় লেখা থাকে, অনেক সময় লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না, যে আপনি আমাকে ভালো প্রোডাক্ট, একদম গুণগত মান এর পণ্য সরবরাহ করবেন। তার মানে আমি আপনাকে যে অর্ডারটা করছি সেটা অবশ্যই ডিফেক্টিভ ফ্রি গুডস আমাকে প্রোভাইড করবেন, এটা হচ্ছে ইমপ্লাইড থাকে। তো দেখা যাচ্ছে লেখা নাই, কিন্তু আপনি যদি ডিফেক্টিভ গুডস দেন তাহলে সে কি এটা এক্সপেক্ট করবে? করবে না। সো অনেক সময় অফারটা অবশ্যই এক্সপ্রেসও হতে পারে, আবার ইমপ্লয়েডও হতে পারে, মেবি ইমপ্লয়েড। A offer may made to a definite person or class of person or to anybody in the world. সো আমরা যেটা বললাম যে আমরা যে স্পেসিফিক অফারের ক্ষেত্রে আমরা কি বললাম, আমরা ডিফারেন্ট ক্লাস অফ পার্সনের কাছে, জেনারেল অফারের কাছে বললাম যে আমরা ক্লাস অফ পার্সন আর টু এনিবডি হতে পারে, জেনারেল করে দিলাম যে এই শর্তগুলো এখানে যারা আসবে সেই এটা অ্যাভেল করতে পারবে, এটা কোনো ক্লাসকে বা কোনো স্পেসিফিক পার্সনকে আমি আইডেন্টিফাই করে দিলাম। তারপর হচ্ছে লিগাল রিলেশনশিপ ইজ রিকোয়ার্ড। তার মধ্যে যখন আমি অফার দিচ্ছে আর যে হচ্ছে কন্ট্যাক্ট হইতে গেলে একটা লিগাল রিলেশনশিপ থাকতে হবে অবশ্যই মধ্যে, হ্যাঁ। ইলিগাল কোনো রিলেশনশিপের জন্য কিন্তু অফার হবে না, বা এটা আইনগতভাবে সেটা ভ্যালিড হবে না। The terms of the offer must be certain, defined and not vague. সো আবার এখানে টার্মস গুলো যেগুলো ছাড়া শর্তগুলো থাকবে সেটা অবশ্যই স্পেসিফিক, সার্টেন, ক্লিয়ার থাকতে হবে একদম, যেন সে সেটা বুঝে মানতে পারে যে আমি হ্যাঁ এই শর্ত পূরণ করলে আমি এই অফারটা পাবো, না হলে পাবো না। এ মেরি স্টেটমেন্ট অফ ইন্টেনশন ইজ নট অ্যান অফার, যে আমি এটা করতে পারি, হ্যাঁ ঠিক আছে। তো যদি আমি একেবারে ইন্টেনশনটা কখনো একটা অফার হবে না আর কি। এন অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফারি। সো আমাদের যে অফারটা দিব সেটা যে অ্যাকসেপ্ট করে তার কমিউনিকেশন অফারিকে, যে যে কিনবে সে অবশ্যই, বা যে এটা অ্যাভেল করবে তাকে মাস্ট বি ক্লিয়ারলি কমিউনিকেটেড করতে হবে। আবার হতে পারে একটা অফার মে বি কন্ডিশনাল, আবার আনকন্ডিশনালি হতে পারে। আনকন্ডিশনাল আর কন্ডিশনাল হতে পারে। কন্ডিশনালটা কেমন হতে পারে, যেমন ওই সেম উদাহরণটা দিলি, যে যদি আপনি 3,000 টাকার উপর প্রোডাক্ট কেনেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, আর যদি 3,000 টাকার নিচে পণ্য কেনেন তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন না। এই যে আমি কন্ডিশনাল দিয়ে দিলাম অফারটা, যে আপনি যদি এনি প্রোডাক্ট 3,000 টাকার উপরে কেনেন তাহলে আপনি 10% বা 20% ডিসকাউন্ট পাচ্ছেন। তার মানে আমি কিন্তু কন্ডিশন বলে দিলাম যে আপনার অফারটা পাওয়ার ক্রাইটেরিয়াটা কি। So a proposal is different from an invitation to proposal trade. যেমন display of goods which a price attached in the shop is not a proposal but an invitation of the proposal. তারপরে বলতেছে যে a proposal is different from an invitation, মানে প্রপোজাল অবশ্যই হচ্ছে ইনভাইটেশন থেকে ডিফারেন্ট আর কি। সো ইনভাইটেশন তো আমরা জানি কোনো কিছু করার না, আর প্রপোজাল হচ্ছে যে আমি স্পেসিফিক ইয়ে দিব, যে শর্ত দিয়ে দিব প্রপোজালের মধ্যে, এবং সে যদি শর্তগুলো প্রতিপালন করে তাহলে সে সেটা অফার করতে পারবে, সে সেটা অ্যাভেল করতে পারবে, তাহলে এটাই হবে। সো আমরা দেখলাম হচ্ছে যে আমাদের একটা ভ্যালিড অফার হতে গেলে বা কি কি রুলসটাকে আমাদেরকে ফলো করতে হবে। সো এখানে একটা অ্যাসেসমেন্ট আছে, অ্যাসেসমেন্ট একটু শেষ করে আজকে ক্লাস শেষ করি আমরা। The teacher made an announcement in the class, dear student to the that the teacher made an announcement in the class, dear student, the college is going to sell its old carom board for BDT 1000. The one who is interested from this class can purchase it from me. It is a general offer or specific offer. So কি মনে হয়, এটা কি আসলে জেনারেল অফার হবে নাকি স্পেসিফিক অফার হবে? এটা স্যার জেনারেল অফার। জেনারেল। স্যার এটা মানে আমি স্পেসিফিক বলতেছি, কারণ স্পেসিফিক এই কারণেই বলতেছি যে আহ, মানে এটা, আচ্ছা এটা কি স্যার পাবলিকের জন্যও আছে নাকি শুধুমাত্র না না ক্লাস না, স্টুডেন্টের ক্লাসের জন্য? জন্য, ক্লাসের জন্য। ক্লাসের জন্য বলছি এখানে স্যার শুধু পার্সোনাল ক্লাস স্টুডেন্ট হলে তো স্যার, স্পেসিফিক অফার তাহলে তো স্যার স্পেসিফিক অফার হওয়ার কথা স্যার, হ্যাঁ মানে আমার শুধু কাছে ক্লাসের স্টুডেন্ট। হ্যাঁ এটার স্পেসিফিক অফার, মানে ক্লাস অফ গ্রুপটা কি, এই ক্লাসে যারা আছে তারাই, এখানে কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্য বলে দিচ্ছে না। সো ক্লাস অফ গ্রুপটা একদম স্পেসিফিক, হ্যাঁ।
কোন গ্রুপটা হচ্ছে স্পেসিফিক, এবং এটা একটা কনফাইন্ড শুধু ওই স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য এটা করা হয়েছে। সেইখানে কিন্তু আপনার পাবলিক না, যে যেই আসুক সেই পাবে এরকম না। সো আমার টার্গেটেড অডিয়েন্স স্পেসিফিক, আমি কি অফার দিচ্ছি সেটা স্পেসিফিক, যেহেতু আমার টার্গেটেড গ্রুপ এবং কি অফার করছে সবই স্পেসিফিক, সেই কারণে এটা একটা হবে হচ্ছে কি স্পেশাল অফার, স্পেশাল অফার আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো আমার কাছে মনে হচ্ছে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে রবিবার না আমাদের নেক্সট ক্লাসটা, বুধবার স্যার, আমাকে ইয়ে ভাই বললো, জুয়েল ভাই বুধবার বললো স্যার। বুধবার আর শুক্রবার করে স্যার, আচ্ছা, সপ্তাহে আমাকে বলছিল নাকি রবিবারের দিন আমাদের নেক্সট ক্লাসটা হবে। স্যার নতুন অথবা করে স্যার শিডিউল দিতে পারে স্যার। ওই হ্যাঁ, শিডিউল আমাকে স্যার বলছিল পাইনি, হয়তো কিন্তু ঈদের যে ঈদের লিঙ্কটা আছে স্যার, যে লিঙ্কটা শেয়ার করা আছে ওইটাতে, হ্যাঁ সেটাও হতে পারে স্যার, কারণ হ্যাঁ, সবাই তো সবাই ঈদের তো চলে কারণে যাবে। হয়তো বা ক্লাসটা রবিবারে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, জি 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 স্যার, জি, সো আপনাদের সেটাই। লিঙ্কে তাহলে জানাই দিবে, আর খুব সহজে আমাদের রবিবারে ক্লাসটা হবে। সো আমি আজকে ক্লাসটা একটু শর্ট হয়ে গেছে, নেক্সট দিনটা একটু আরেকটু ফাস্ট যাব, যে ফার্স্ট ইয়ার দিন ছিল। সো আমি আমি 3টা ক্লাসের মধ্যে কন্টাক্ট একটা আমি শেষ করে দিব। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। এনি কোয়ারি, আমি যতটুকু আলোচনা করছি কারো কোনো কোয়ারি আসছে কিনা? আসসালামু স্যার, জি, স্যার এটা কি আসলে জেনারেল জেনারেল ইয়ে হবে, জেনারেল কন্ট্রাক্ট হবে? না না, এটা স্পেশাল অফার, স্পেশাল অফার। স্পেসিফিক যদি হতে হয় তাহলে এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে তো হচ্ছে না স্যার, এটা হ্যাঁ, ক্লাসে যে কেউ তো এটাই করতে পারবে, এটা পারচেজ না, করতে পারবে। গ্রুপ অফ পিসফুলটা হচ্ছে যে কিন্তু আপনার স্পেসিফিক, মানে আমার টার্গেটেড অডিয়েন্স বা গ্রুপটা কিন্তু স্পেসিফিক। ওখানে কিন্তু যদি আপনি যখন ক্লাসে স্যার স্বপ্ন বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয়, ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেই যাবে না কেন সেই কিন্তু আপনাকে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য সবার জন্য উন্মুক্ত। উন্মুক্ত। সে কোনো এজ লিমিটেশন নাই, কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নাই, মানে যেই গাড়িতে যাবে স্পেসিফিক। আপনার সুপার শপে কিন্তু একই রকম অবস্থা, জি ওখানে স্যার, যে টাকা দিবে ওই ফুলফিল করবে সেই কিন্তু ডিসকাউন্ট পাবে। এখানে কিন্তু পার্সন স্পেসিফিক নেই, কিন্তু যখন আমি ক্লাসে দিচ্ছি একটা ক্লাসে স্পেসিফিক অডিয়েন্স, ওর বাইরের ক্লাসের লোকজন কিন্তু এইটা অফারটা পাচ্ছে না। সো আমার টার্গেটেড গ্রুপ বা অফার গ্রুপটা কিন্তু একদম স্পেসিফিক, সুতরাং এটা আমার এটা একটা স্পেশাল অফার হবে। স্যার খুব ছোট্ট করে স্যার, আর একটু ইনভাইটেশন আর প্রপোজালটার মধ্যে স্যার একটু বলবেন স্যার, ইনভাইটেশন আর প্রপোজাল। ইনভাইটেশন প্রপোজাল হইতে গেলে তো আপনার ইনভাইটেশনটা হচ্ছে দেখার খুব নর্মাল জিনিস, যে আপনাকে আমি ইনভাইট করলাম, আপনি এখানে এসে ক্লাস দেন বা আপনি এখানে এসে এই প্রোগ্রাম বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। হ্যাঁ, জাস্ট নর্মাল। আর প্রপোজাল হইতে গেলে কোনো একটা কনসিডারেশন থাকবে আমার লিগালি, যে আমি আমার টার্মস গুলো ঠিক থাকবে একদম। আপনাকে বলে দিব যে আমি কি বিক্রি করতে চাচ্ছি, কি দিতে চাচ্ছি, তার এগেনস্টে আপনি আমাকে কি দিবেন প্রপোজালের ক্ষেত্রে। সো এখানে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ আছে জি জি প্রপোজালের ক্ষেত্রে, যে আমি আপনাকে একটা জিনিস দিব, তার এগেনস্টে আপনি একটা আমাকে কনসিডারেশন দিবেন, মানে দুই পক্ষ কিন্তু একটা কনসিডারেশন থাকবে, জি একজন স্যার, প্রোডাক্ট দিবে একজন প্রাইস দিবে। হ্যালো, আপনারা শুনতে ইনভাইটেশনের ক্ষেত্রে পাচ্ছেন? কিন্তু এই জিনিসটা থাকবে না, জি স্যার, থাকতেও পারে নাও পারে আর কি। জি থ্যাংক ইউ প্লিজ। স্যার। আর কেউ কেউ কিছু? স্যার এই পার্টের জন্য তো সিএমএ ম্যানুয়ালটাই ফলো করতে হবে, তাই না? হ্যাঁ, সিএমএ ম্যানুয়ালটা আমার কাছে মনে হয়েছে একদম মানে অ্যাক্ট তো আমার কাছে আছে, অ্যাক্ট গুলো একদম সুন্দর করে এখানে এক্সাম্পল সহ ইয়ে আছে। হ্যাঁ, আর অ্যাক্টে তো আপনার এক্সাম্পল গুলো নাই, এবং মানে যেগুলো মানে পুরোটাই আছে আর কি। আপনি সিএমএ ম্যানুয়ালটা দেখলেই আমার কাছে মনে হয় না যে এখানে আপনার অন্য কোনো, এখানে আপনার এক্সাম্পল দেওয়া আছে, এখানে আপনার কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, ট্রু ফলস বা মাল্টিপল চয়েস, আপনাদের মনে হয় ট্রু ফলসও আসে, মাল্টিপল চয়েস কোশ্চেনও আসে, জি স্যার, আবার ম্যাচিংও কেসও আছে থাকে, স্যার, ম্যাচিংও আছে ম্যাচিংও স্যার। থাকে, ম্যাচিংও আছে। সো এই জিনিসগুলো আপনার এখানে সুন্দর করে বলা আছে। আর এখানে যে কথাগুলো বলা আছে বা লেখা লেখা আছে একদম সেকশন ধরে ধরে বলা আছে, শুনলাম আপনারা ম্যানুয়াল আইসিএমএ ম্যানুয়ালটা ফলো করলে হবে, প্লাস হচ্ছে আপনাদের মোর আন্ডারস্ট্যান্ডিং, আপনারা 2-3 বছর একটু প্রশ্ন দেখলেন কি টাইপের প্রশ্ন আসতেছে সেগুলো সলিউশন করলেন। আমার কাছে মনে হয় এটা মোটামুটি কভার করে যাবে আপনি। তবে সিলেবাসটা অনেক বড়, অনেক বড় ছিল, এতগুলো ল ইয়ে করা। আমার মনে হয় এইটা ফলো করে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিছু ফলো করলে মনে হয় আপনার মোটামুটি কভার হয়ে যাবে। স্যার, জি বলেন।
স্যার আমাদের কোনো ফেলোমেট আর কি কোশ্চেন করছে যে এখানে দুইটা পার্টি আর কি স্পেসিফিক না, একজন টিচার আর একজন হচ্ছে ইন দ্য ক্লাস স্টুডেন্টস, মানে দুই পার্টির মধ্যে তো এটা দুইটা পার্টি। হ্যাঁ, যেটা স্যার আপনি যেটা বলছেন যেমন স্বপ্নর সাথে তার কাস্টমারদের এই যে হুম পার্টি গুলো আর কি ধরতে পারলেও তো আমাদের মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হচ্ছে। জি স্যার একটা মানে কিছু, যদি কেউ কিছু মনে না করে আমি একটা মানে ফানি এক্সাম্পল বলতে চাই। বলেন বলেন, সমস্যা নেই। আহ মনে করেন যে স্যার আমি কাউকে বিয়ে করতে চাই। হ্যাঁ, তো আমি তাকে প্রথমে আমি তাকে কি কি দিতে পারি এরকম বলে আমি একটা অফার করলাম, সে রাজি হলো, সেটা প্রমিস হলো বা প্রপোজালটা অ্যাকসেপ্টেড হলো। এটা যদি লিগাল গ্রাউন্ড হয় তাহলে আমি বিয়ে করছি, যদি আমি কাবিননামা করি তো একটা কন্ট্রাক্ট মতোই তো হচ্ছে, যে এগ্রিমেন্ট প্লাস কন্ট্রাক্টের ডিফারেন্সটা এখানে যে একটা ডকুমেন্ট হয়ে যাচ্ছে, লিগাল গ্রাউন্ড হয়ে যাচ্ছে কাবিননামা করলে, বাট যখন সে রাজি হচ্ছে তখন এগ্রিমেন্ট হচ্ছে, বাট সেটা আর কি লিগাল ওয়েতে যে কোনো কম্পেনসেশন পাবে না যদি ডিভোর্স নিয়ে। আচ্ছা, না হ্যালো। এইখানে হ্যাঁ জি, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু এইখানে টার্গেট অডিয়েন্সটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, যেখানে একদম স্পেসিফিক ওকে। বলছে যে এই ক্লাসের মধ্যে যারা আছে তারাই এই জিনিসটা অ্যাভেল করবে। সো আমি কনফাইন্ড করে দিচ্ছি, স্পেসিফিক করে দিচ্ছি। যখন আমি ইয়েস স্যার। অফারটা দিচ্ছি আপনি দেখেন, হ্যাঁ এখানে দেখেন যে আপনার কিন্তু বলা আছে যে এখানে বলে দিচ্ছে ইন দা ক্লাস, কিন্তু বলে দিচ্ছে। সো আমি কিন্তু ইয়েস স্যার। একদম জেনারেল করে ফেলতেছি না, সেই কারণে এটা অবশ্যই স্পেসিফিক, আপনার স্পেশাল হবে না, এটা স্পেসিফিক অফার হবে আর কি। হ্যাঁ, পাবলিক না, স্পেশাল না, এটা স্পেসিফিক অফার হবে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর আর কার কোনো কোশ্চেন? আপনাদের কি এর পরে ক্লাস আছে? জি স্যার, 7:45 আছে স্যার। ওকে, তাহলে 7:37 বাজে, নাহলে আপনাদের হাতে একটু ইন্ট্রোডিউস হতাম, সবাইকে একটু জাস্ট শর্টলি ইয়ে করতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য এক সময় আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস হলাম আর কি। হ্যাঁ, সবাইকে জানলাম একটু। অনেকে অনেকে চেনে কি জানি না, সবাইকে চেনেন আপনারা এখানে যারা ক্লাস করতেছেন? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই সুযোগে একটু ইন্ট্রোডিউস হতো, কারণ আমাদের এটা তো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, অনেকে জব করে, আবার অনেকে হয়তো জব করে না। জব করলে তাহলে কানেক্টিভিটি গুলো কিন্তু তৈরি হয়, এখানে কে কোথায় আছে, তাহলে কিন্তু আপনারা একটা কানেক্টিভিটি তৈরি হলো। ঠিক আছে, তাহলে আপনারা ইয়েস স্যার। জবের ক্ষেত্রে হোক বা অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এই কানেক্টিভিটিটা অনেক কাজে লাগে। আপনি ওকে দিয়ে একটা সিভি ফরওয়ার্ড করলেন, ওকে দিয়ে একটা আপনি হেল্প করলেন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খুব দরকার। সো আমরা একটা সময় আমরা ইন্ট্রোডাকশন গুলো হব, সবাই কে কোথায় আছি, কি কি অবস্থা, তাহলে একটু জানা থাকলো। হ্যাঁ, ঠিক আছে, আনটিল নেক্সট ক্লাস, ভালো থাকেন। আর নেক্সট ক্লাসে আবার কথা হবে। হ্যাঁ, ওকে তাহলে। ওকে আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম। গুড নাইট স্যার।